কোনটা ভুল ছিল। এখানে মি তোমার অবজেক্টিভ ফর্ম দেওয়া যাবে না। বি এখানে পজিটিভ ফর্মও দেওয়া যাবে না। বাকি থাকে নাম্বার সি হবে অ্যান্সার। ঠিক আছে, তাজিমা লিখেছো, কিন্তু বলার সময় কেউ এভাবে বলি না। এক্স্যাক্টলি স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা অনেক কিছুই মানি না, ওটা স্পোকেন ইংলিশ কিংবা বলার ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু আমরা যখন লিখে গ্রামার প্রকাশ করতে যাই তখন কিন্তু সার্টেন কিছু গ্রামাটিক্যাল রুলস থাকে, সেই রুলসের আলোকেই তোমাদেরকে বলা হচ্ছে বা পড়ানো হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে সামনের দিকে চলে যাই। দেখো, এরপরে তোমার একটা পোল লঞ্চ করছি তোমাদের উদ্দেশ্যে। পোল নাম্বার 1, সবাই অ্যান্সার। ওকে, টাইম ইজ আপ। দেখো, সহজ জিনিস ছিল, মাত্রই পড়ালাম, তারপরও 36%-এর মতো স্টুডেন্ট অ্যান্সার ভুল করেছো। দেখে নাও তোমরা, অ্যান্সার হবে সি নাম্বারটা। অনেকেই ভুল করেছো যদিও, সি নাম্বার হবে অ্যান্সার। দেখো, দুইটাই কারেক্ট। দুইটা কেন কারেক্ট বলেছিলাম? দুই সাইডে সাবজেক্টিভ ফর্ম বসবে। তো এখানে হি সাবজেক্টিভ ফর্ম, আই সাবজেক্টিভ ফর্ম, কারেক্ট। শি সাবজেক্টিভ ফর্ম, হি সাবজেক্টিভ ফর্ম, এটাও কারেক্ট। তাহলে দুটোই কারেক্ট, অ্যান্সার হবে বোথ অফ দিস। বুঝতে পেরেছো? তাহলে চলো এটা দেখে নিই, তারপরে চলে যাই। আচ্ছা, একজন লিখেছো সিইং দ্য ড্রেস, এটা কিভাবে বুঝবো পার্টিসিপল? বাবলা ভাই যে টেকনিক দিয়েছিলেন এটা জিরান্ড হয়, বাট এটা তো পার্টিসিপল। ভাই, সিইং দ্য ড্রেস, ভাই এটা কি পার্টিসিপল নাকি জিরান্ড? হিমেল ভাই একটু কনফিউশনটা ক্লিয়ার করে দিয়ে ওদের, কারণ আমি তো মনে হয় পড়াইছি ওদের একটা। হিমেল ভাইয়া। ওকে ওকে, ঠিক আছে দিচ্ছি। হ্যাঁ, দেখো, তারপরে দেখো আরো কিছু নিয়ম কানুন আছে, নিয়ম কানুনগুলো একটা একটা করে দেখাই দেই। ঠিক আছে, তো প্রথম কথা, তোমাদের খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো, কিছু কিছু এক্সেপশনাল নিয়ম আছে ডিগ্রি চেঞ্জের ক্ষেত্রে, সেই নিয়মগুলো একটা একটা করে দেখাই দেই। তো প্রথম নিয়ম, ওল্ডেস্ট, ওল্ডার, আর এল্ডার, এল্ডেস্ট। এখানে মাঝে মাঝে আমাদের ভুল হয়, কখন ওল্ডার কখন এল্ডেস্ট ব্যবহার করব। এর পেছনে সূক্ষ্ম একটা নিয়ম আছে। নিয়মটা কোথায়? বয়সের তুলনা বোঝাতে তোমার ওল্ডার এল্ডার দুটোই ব্যবহৃত হয়, ওল্ডার এল্ডেস্টও ব্যবহৃত হয়। তো ওল্ডার এল্ডার এরা কম্পারেটিভ ফর্ম, ওল্ডেস্ট এল্ডেস্ট এরা সুপারলেটিভ ফর্ম আমরা জানি। তবে এল্ডার কোথায় ব্যবহৃত হয়? যখন তোমার পারিবারিক সম্পর্ক বোঝাবে বা রক্তের সম্পর্ক বোঝাবে, তখন কিন্তু ওল্ডার হয় না, তখন এল্ডার হয়। তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে, রহিম ইজ মাই ড্যাশ ব্রাদার, তাহলে অ্যান্সার কি হবে? রহিম ইজ মাই এল্ডার ব্রাদার, রহিম আমার বড় ভাই। কারণ ভাই ভাই মানে পারিবারিক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক হলে সেখানে এল্ডার হবে। আর আমি যদি বলি মাই ফ্রেন্ড ইজ ড্যাশ দেন আই, আমার ফ্রেন্ড আমার থেকে বড়, তাহলে কি বলবো? ওল্ডার। কারণ এখানে কোনো পারিবারিক সম্পর্ক নাই। তাহলে পারিবারিক সম্পর্ক না থাকলে ওল্ডার হয়, আর পারিবারিক সম্পর্ক থাকলে এল্ডার হয়। সেম গোজ ফর এল্ডার অ্যান্ড ওল্ডেস্ট। এল্ডেস্ট অ্যান্ড ওল্ডেস্ট, যদি বলা হয় জামান ইজ দ্য ড্যাশ সান অফ হিজ ফাদার, জামাল তার বাবার সবচেয়ে বড় ছেলে, তাহলে এখানে কিন্তু চোখ বন্ধ করে আমাদের অ্যান্সার হবে এল্ডেস্ট, কারণ বাবা ছেলের সম্পর্ক একটা পারিবারিক সম্পর্ক। আর আরেকটা জিনিস মাথায় রেখো, যে ওল্ডার ওল্ডেস্ট এরা ব্যক্তি বস্তু উভয়ের ক্ষেত্রেই বসতে পারে, শুধু যে ব্যক্তির বয়স বোঝাবে এমন না। কিন্তু এল্ডার আর এল্ডেস্ট এরা সবসময় ব্যক্তির ক্ষেত্রে বসে, তাও আবার পারিবারিক সম্পর্ক বোঝালে। যেমন একটা উদাহরণ যদি দেই, দিস ইজ দ্য ওল্ডেস্ট টেম্পল হেয়ার, দিস ইজ দ্য ওল্ডেস্ট টেম্পল হেয়ার। তো ভালো করে খেয়াল করো, এটা এখানকার সবচেয়ে পুরনো মন্দির। তাইলে এখানে ওল্ডেস্ট শব্দটা বসেছে, পারিবারিক সম্পর্ক নেই, তারপর আবার বস্তু, দ্যাটস তো এখানে ওল্ডেস্ট হয়েছে, এল্ডেস্ট বসে নাই। বুঝতে পেরেছো? একজন লিখেছো রেসিজম, তো এটা হ্যাঁ হতে পারে। চাচাতো ভাই হলে, হ্যাঁ কাজিন হলেও পারিবারিক সম্পর্ক, কোনো সমস্যা নাই। পারিবারিক সম্পর্ক, ফ্রেন্ডই যদি ফ্যামিলির কেউ হয় তোমার, আচ্ছা ফ্রেন্ড যদি ফ্যামিলির কেউ হয়, দ্যাটস টোটালি আপ টু ইউ। মাই ফ্রেন্ড ইজ ড্যাশ দেন আই, তুমি এখানে পরীক্ষায় ওল্ডার এল্ডার দুইটাই আসছে, তুমি জানো কিন্তু খুব ভালো করে যে কোনটা অ্যান্সার করতে হবে। তারপর ক্লাসে এগুলো কথা কেন বলি?
ওই যে একটু শয়তানি করতে হয় যে ক্লাসের মাঝখানে। তো এখানে যদি তোমাদেরকে বলা হয় পরীক্ষায়, ধরো আমার তো প্রশ্ন না এটা, বুয়েটে মানে বুয়েটে তো আসে না, ধরো তুমি সাস্টে পরীক্ষা দিতে গেছো, সাস্টে পরীক্ষায় আসছে মাই ফ্রেন্ড ইজ ড্যাশ দেন ইউ, তখন কিন্তু ওখানে লিখে আসবা না যে আমি এখানে এল্ডার দিলাম কারণ আমার বন্ধু আমার পরিবার। তো বুঝে নিবা যে মানে পারিবারিক সম্পর্ক হোক বন্ধুত্বের সম্পর্ক হোক সেটাও দেখার বিষয় না, প্রশ্ন দেখে আমার বুঝতে হবে যে প্রশ্ন যদি পারিবারিক সম্পর্কের কথা উল্লেখ থাকে কেবলমাত্র তখনই আমরা এল্ডার এল্ডেস্ট বসাবো, অন্যথায় বসাবো না। বুঝতে পেরেছো? হৃদয় লিখেছো দেনের পরে আই না মি, দেনের পরে আই হবে, একটু আগে নিয়মটা পড়ানো হয়েছে, যেমন দুই সাইডে সাবজেক্ট হয়, কখনোই কিন্তু অবজেক্টিভ ফর্ম আমরা ব্যবহার করি না, ওটা শুধুমাত্র আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রেই ব্যবহার করি, কিন্তু লিখিত ইংলিশের ক্ষেত্রে কখনোই আমরা দেনের পরে আই লিখি না। আমরা কি কখনো হিম লিখি? হিম লিখি না, হি লিখি। তাহলে হি একটা সাবজেক্টিভ ফর্ম হইলে আই কেন লিখবো না? সেটাই হচ্ছে মূল কথা। ঠিক আছে, ওকে। তাহলে চলো সামনের দিকে আগাই আর একটু। এরকম আরো কিছু নিয়ম আছে, যেমন ল্যাটিন অ্যাডজেক্টিভের একটা নিয়ম আছে, খুব ভালো করে খেয়াল করো। জুনিয়র, সিনিয়র, সুপেরিয়র, ইনফেরিয়র, এগুলোকে বলা হয় তোমার ল্যাটিন অ্যাডজেক্টিভ। ল্যাটিন অ্যাডজেক্টিভ মানে এরা ল্যাটিন ভাষা থেকে ইংরেজিতে এসেছে, এন্ড এরা সবসময় কম্পারেটিভ অর্থে বসে। তো আমরা জানি কম্পারেটিভ সেন্টেন্সে তোমার দেন বসে দুটো বিষয়ের ভিতর তুলনা অর্থে বসতে, কিন্তু জুনিয়র, সিনিয়র, ইনফেরিয়র, সুপিরিয়র এদের পরে কিন্তু তোমার দেন বসে না, কি বসে? দেন না বসে টু বসে এখানে। যেমন আমি যদি বলি দিস থিং ইজ ইনফেরিয়র ড্যাশ থিং, দ্যাট থিং, তাহলে এখানে আমরা কি বলবো? দেন বলবো না টু বলবো? দিস থিং ইজ ইনফেরিয়র টু দ্যাট থিং, এই জিনিসটা ওই জিনিসটা থেকে একটু কম ভালো বা কোয়ালিটি কম বা একটু খারাপ, সেই অর্থে কিন্তু ইনফেরিয়র শব্দটা বসে। অর্থাৎ একটু খারাপ কোয়ালিটি বা একটু নিচের, এটা বুঝাইতে ইনফেরিয়র শব্দ ব্যবহার করি। এরপর কিন্তু কখনোই আমরা টু দেই না, কি বসাই? টু না দিয়ে আমরা দেন বসাই। এটা হচ্ছে মূল কথা আমাদের। তাহলে জুনিয়র, সিনিয়র, এরকম আরো কিছু ল্যাটিন অ্যাডজেক্টিভ আছে, অল্টেরিয়র, পোস্টেরিয়র, কিন্তু ওগুলো থেকে সাধারণত প্রশ্ন আসে না, প্রশ্ন আসলে জুনিয়র, সিনিয়র, সুপিরিয়র, ইনফেরিয়র এখান থেকেই প্রশ্ন আসে। তো যাই হোক, তোমাদের আরেকটা পোল লঞ্চ করছি তোমাদের উদ্দেশ্যে, পোল নাম্বার 2, সবাই একটু অ্যান্সার করো। দেখি পোল নাম্বার 2 অন ইউর স্ক্রিন। ভাই প্রিফারটাও হবে, প্রিফারটা এই গ্রুপের ভিতরে পড়ে না, প্রিফারের পরেও টু হয়, ভেরি গুড, বাট প্রিফার ইজ নট আ ল্যাটিন অ্যাডজেক্টিভ। রাকিব, প্রিফারটাও হবে, প্রিফারের নিয়মও দেখাই দিব, কিন্তু প্রিফারটা ল্যাটিন অ্যাডজেক্টিভ না বিধাই এই গ্রুপে তোমাদের সাথে লেখা হয়নি। ঠিক আছে, প্রিফার একটা ভার্ব। এক্স্যাক্টলি ভাই। সবাই দ্রুত। একজন লিখছো ভাই বিসি, দুইটাই কারেক্ট, একই, ভেরি গুড। এই জন্যই তো পরীক্ষা দিয়ে আসি আমরা, পরে রেজাল্ট খারাপ হলে টের পাই না যে ভুলটা গেল কোথায়। অ্যান্সার হবে বি নাম্বার, সি নাম্বারটা না। তারপর 39% ভুল অ্যান্সার করেছো। দেখো এইখানে দেন আছে, এখানে দেন আছে, দুইটা এক হইলো, তার মানে মনোযোগটা কোথায়? তো প্রথম কথা, দ্য রোডস অফ ঢাকা, তো রোডস অফ ঢাকার পরে আর বসবে, খুবই স্বাভাবিক, কারণ রোডসটা প্লুরাল। এখানে আর না দিয়ে ইজ দিয়েছে, ডি নাম্বারটা ভুল। কম্পারেটিভ ডিগ্রিতে আমরা দেন ব্যবহার করি, দেন না, সি নাম্বারটা ভুল। আর এখানে ইজ দেয়া আছে, এটা তো আগেই ভুল। দ্য রোডস অফ ঢাকা আর ওয়াইডার দেন দোজ অফ খুলনা, এটা হবে হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার কি হবে? বি নাম্বারটা, দ্য রোডস অফ ঢাকা আর ওয়াইডার দেন দোজ অফ খুলনা। তারপরে দেখো আরো কিছু নিয়ম আছে তোমার অ্যাডজেক্টিভের ক্ষেত্রে, যেমন প্রিফারের কথাটাই বলেছে। দেখো প্রিফার শব্দটা তোমার একটা ভার্ব, তো প্রিফারের পরে তোমার টু বসে, তাতে তো আমার কোনো সমস্যা নাই, প্রিফারের পর তো টু বসুক আর যাই বসুক, হাতি ঘোড়া, ডাজন্ট ম্যাটার। কিন্তু অ্যাডজেক্টিভ কোনটা? অ্যাডজেক্টিভ হচ্ছে তোমার প্রিফারেবল, কিন্তু এইটা কিন্তু আবার ল্যাটিন অ্যাডজেক্টিভস না, এটা নর্মাল ইংলিশের অ্যাডজেক্টিভ, যেটাকে আমরা প্রিফারেবল বলি। তো প্রিফারেবল অ্যাডজেক্টিভ হিসেবে যখন ব্যবহৃত হয়, যখন এটাকে তুমি কম্পারেটিভ ফর্মে ইউজ করো, কোন ফর্মে? কম্পারেটিভ ফর্মে, তখন এটার পরে কিন্তু দেন না বসে টু বসে। ভালো করে খেয়াল করো, যেমন ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার, ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার, তার মানে কি মৃত্যু অসম্মান থেকে শ্রেয় বা ভালো। ডেথ ইজ প্রেফারেবল দেন কিন্তু বলি নাই। ল্যাটিন অ্যাডজেক্টিভের সাথে প্রেফারেবল শব্দটাও মাথায় রেখো, এটাও কিন্তু এক ধরনের একটা অ্যাডজেক্টিভ। আর একটা যদি উদাহরণ চাও, কি বলা যায়? এভাবে বলা যায় ফিশ,
যেমন আমার হচ্ছে যদি বলি মাংসের থেকে মাছ খেতে ভালো লাগে, তাহলে কি বলবো? ফিশ ইজ প্রেফারেবল টু মিট। ঠিক আছে? আর তুমি হচ্ছে নর্মালি যে কথাটা বলেছিলে প্রিফারের পরে তো টু বসছে, ওইটা ভার্বের নিয়ম। ওই উদাহরণ যদি জানতে চাও, যেমন আমি বলি আই প্রিফার টু গো দেয়ার, আমি সেখানে যেতে পছন্দ করব। সেটা তো খুবই স্বাভাবিক, সেটা নিয়ে তো আজকে আলোচনা হচ্ছে না। আজকে আলোচনা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের ডিগ্রি চেঞ্জ নিয়ে। তো আশা করি বুঝতে পেরেছো, ল্যাটিন অ্যাডজেক্টিভের পরে দেন না বসে টু বসে, তেমনি ভাবে প্রেফারেবল এর পরেও দেন না বসে টু বসে। এটা হচ্ছে মেইন কথা। ঠিক আছে? ওকে, এরপরে চলে যাচ্ছি। ভাইয়া প্রিফার কেন সাবজাংটিভ? প্রিফার সবসময় যে সাবজাংটিভ হবে ব্যাপারটা ওরকম না। প্রিফার কখনো কখনো একদম প্রিন্সিপাল বা কোর ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, মাঝে মাঝে প্রিফার তোমার সাবজাংটিভ হতে পারে। কখন সাবজাংটিভ হবে? যখন সাবজেক্ট নিজে কিছু করবে না, একটা জাস্ট ইচ্ছা পোষণ করবেন, অন্য সেই ইচ্ছাটা বাস্তবায়নের জন্য কাজে আসবে, তখন সেটাকে সাবজাংটিভ বলা হয়। তো সাবজাংটিভের ক্লাস কিন্তু ইতিমধ্যে হয়ে গিয়েছে, তো সেইটার রিপিটেশনে আর যাচ্ছি না। তো দেখি, এখানে দেখো অ্যান্সার দেয়া নাই, সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। বলো তো 1 নাম্বারটার অ্যান্সার কি হবে? সবাই একটু চ্যাটে লিখে জানাও। আই আবার প্রেফার টি টু কপি। হ্যাঁ, জি ভাইয়া। আজকে যে লাস্ট ক্লাস একটু বলে দাও সবাইকে। জি ভাইয়া, ক্লাসের শুরুতে বলেছি, আবারও বলছি, আজকে কিন্তু তোমাদের ইংলিশের লাস্ট ক্লাস। সো ইনভেস্ট ইওর টাইম ওয়াইজলি। তো তোমার একটা প্রশ্ন কিন্তু অনেক ভাইটাল হতে পারে, তো কোন প্রশ্নটা করবা তোমরা, এটা কিন্তু খুবই ভাইটাল তোমাদের জন্য। দেখা যাচ্ছে অযৌক্তিক প্রশ্ন করে যদি সময় নষ্ট করো তোমাদেরই লস, আর যদি লজিক্যাল টপিকের রিলেটেড প্রশ্ন করো তাহলে তোমাদেরই লাভ। ঠিক আছে? ওকে, সবাই অ্যান্সার করো দ্রুত। বেশিরভাগ স্টুডেন্টের অ্যান্সার ভুল করেছো, অ্যান্সার হবে বি নাম্বারটা। দেখো উপরে কিন্তু তোমাদের এখানে চোখের সামনে নকল দেয়াই আছে, তারপরেও ভুলটা করলা। ভুলটা কেন? প্রথম কথা, আমরা যখন দুইজনের ভিতরে তুলনা করি তখন আমরা কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করি। যেমন টম ইজ বেটার দেন জেরি। ঠিক আছে? টম ইজ বেটার দেন জেরি আমরা বললাম, কোনো সমস্যা নাই। কিন্তু দুজনের ভিতরে আমার একজনকে বেছে নিতে হচ্ছে, যে কোনো দুয়ের ভিতরে বেছে নিতে হচ্ছে, তখন লাস্টে আমার অফ দ্য টু বসে, এইটা পার্মানেন্ট। আর তার আগে কম্পারেটিভ ফর্ম বসে, কম্পারেটিভ ফর্ম বসে এবং তার আগে দা শব্দটা বসে। এটাই হচ্ছে ব্যতিক্রম ধর্মী নিয়ম। বাংলায় আমরা যেটাকে নিপাতনে সিদ্ধ বলি, ইংলিশে ওটাকে এক্সেপশনাল বলি বা ব্যতিক্রম। তাই দেখো, দা সবসময় সুপারলেটিভের আগে বসে না। হ্যাঁ, সবসময় সুপারলেটিভের আগে বসে, তবে ক্ষেত্র বিশেষে কম্পারেটিভের আগেও বসতে পারে। কখন? যখন দুয়ের ভেতরে কিছু বেছে নিতে হবে, তখন তোমার অফ দ্য টু এর আগে কম্পারেটিভ ফর্ম এবং তার আগে দা বসে। দ্যাট ইজ ওয়াই অ্যান্সার হবে দিস ইজ দ্য ওয়াইজার প্ল্যান অফ দ্য টু। বুঝতে পেরেছো? তাহলে এটাই হচ্ছে মূল কথা। হ্যাঁ, মুসরাত লিখেছো দা আছে তাও কম্পারেটিভ, এক্স্যাক্টলি এটাই তো নিয়ম, দা আছে তারপরেও কম্পারেটিভ হবে। এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে ব্যতিক্রম যখন দুটোর ভিতরে। যেমন আরো যদি উদাহরণ দেই, দেখো, হি ইজ দ্য বেটার বয় অফ দ্য টু ব্রাদার্স। দেখো এরকম বাক্য কি দেখোনি আগে কখনো? যেভাবে আকাশ থেকে পড়লে এই নিয়মটা দেখে, ভাইয়া দায়ের পরে কি কখনো কম্পারেটিভ ফর্ম হয়? হি ইজ দ্য বেটার বয় অফ দ্য টু ব্রাদার্স, এটা কি হয় না? বলো হয় না কেন? ভাইয়া বিটুইন কেন হলো না? কারণ এখানে নিয়মটাই বলে দেওয়া হয়েছে অফ দ্য টু বসবে, এটা অফের নিয়মের অফ বসেছে। বিটুইন তখন হয়তো যখন তুমি ডিস্ট্রিবিউট করতা, কম্পারেটিভ ফর্ম ছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে তুমি বিটুইন ব্যবহার করতে পারতা, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। বাট এখানে কম্পারেটিভ ফর্মের নিয়মই এটা, দুইয়ের ভেতরে আমি তুলনা করছি। তো দুই যেহেতু আছে, তাহলে অফ দ্য টু থাকবে এখানে, তার আগে কম্পারেটিভ ফর্ম বসবে, তার আগে একটা দা বসবে। হি ইজ দ্য বেটার বয় অফ দ্য টু ব্রাদার্স। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে? ওকে, ইব্রাহিম একটা প্রশ্ন বারবার করেছো, ভাইয়া নাউন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব প্রিপোজিশন প্লাস বুঝি নাই গত ক্লাসে। আচ্ছা, তো গত ক্লাসের টপিক তো ক্লাসের মাঝে প্রশ্ন করে তো লাভ হবে না, ক্লাসের শেষে প্রশ্ন কইরো, সময় থাকলে অ্যান্সার দেওয়ার চেষ্টা করা হবে। ঠিক আছে? ওকে, গোল্ড ইজ মোর এক্সপেন্সিভ অফ দ্য টু মেটালস, এটা কি হবে? হ্যাঁ হবে, ভেরি গুড নুসরাত, তুমি নিজে একটা বানাতে পেরেছো। ভেরি গুড, গোল্ড ইজ দ্য মোর এক্সপেন্সিভ অফ দ্য টু মেটালস, ভেরি গুড। ওকে, তারপরে চলে যাচ্ছি, আরেকটা পোল লঞ্চ করতেছি, এটা কিন্তু সবার পারা উচিত, খুবই সহজ। পোল নাম্বার 3 অন ইউর স্ক্রিন, সবাই একটু বুঝে শুনে অ্যান্সার করো।
বিগত ক্লাসে কেউ যদি কোনো কিছু না পারো সেটা রেখে দাও, ক্লাসের মাঝে প্রশ্ন করে তো লাভ হবে না। ক্লাসটা শেষ করি, তারপরে কারো কোনো সমস্যা থাকলে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আমরা। তো দয়া করে যতক্ষণ ক্লাস চলছে তোমরা ক্লাসটা ক্লাসের মতো কন্ডাক্ট হতে দাও। আরেকটা বিষয়, চ্যাট বক্স কিন্তু আমার সাথে রেসপন্সের জায়গা, তো আমার চোখটা সবসময় চ্যাট বক্সের উপরে থাকে। তো তোমরা যদি ডিস্ট্রাক্ট করো তাহলে কিন্তু মানে আমার ক্লাস নিতে প্রবলেম হয় একটু। তো রিকোয়েস্ট থাকবে তোমাদের প্রতি যে চ্যাট বক্সে অযৌক্তিক কথা কিংবা বাড়তি কোনো প্রশ্ন করবা না, শুধুমাত্র আমার প্রশ্নের উত্তরগুলো দিবা তোমরা। হ্যাঁ, যত টিপস লাগে সাজেশন লাগে ঠিক ক্লাসের মাঝখানে ক্লাস থামাই দিব বলো, কিন্তু ক্লাসের শেষে এগুলো প্রশ্ন করবা। তোমরা এতদিন ধরে ক্লাস করতেছো, তোমরা তো পরিচিত হয়ে যাওয়ার কথা নিয়ম কানুনের সাথে। তোমাদের একদম লাস্ট ক্লাসে এসে যদি নিয়ম শেখাতে হয় তাহলে বলো কেমনে হবে? টাইম ইজ আপ। দেখো সময় শেষ, অ্যান্সার হবে হচ্ছে এখানে সি নাম্বারটা। সি নাম্বার মাত্র 37% অ্যান্সার করেছো, বাকি 63%-এর অ্যান্সার ভুল। তাহলে হিমেল ভাই ওদেরকে কিছু বলেন আগে, যে এরা যে মানে ভুল করতেছে, ভুল তো করতেই থাকবে শেষমেশ। এর মাঝখানে তো খালি প্রশ্ন করবে যে ভাই কোন বই পড়বো, কি সাজেশন, এই সাজেশন কি বলবো, তাহলে বলেন ভাই, এত সহজ একটা জিনিস। চ্যাট বক্সে কিছুক্ষণ জন্য অফ করে দাও। হ্যাঁ, ওটাই। চ্যাট বক্সটা তোমাদের জন্য ডিসেবল থাকুক আপাতত, ক্লাসটা মনোযোগ দিয়ে করো, চ্যাট বক্স আপাতত অফ থাকবে। দেখো ভালো করে খেয়াল করো। দ্য সিলেবাস এট দ্য পাবলিক স্কুল ইজ অ্যাজ গুড অর ড্যাশ অফ এনি প্রাইভেট স্কুল। তো দেখো এখানে একই সাথে কম্পারেটিভ এবং পজিটিভ দুটো ডিগ্রি ব্যবহার করা হয়েছে। তো দুটো ডিগ্রির ব্যবহার করা হয়েছে কিভাবে বুঝলাম, প্রথমে গুড শব্দটা আছে আর এখানে বেটার তো আছে অপশনে, তাহলে বেটারটাও বসবে। তাইলে গুডের আগে একটা অ্যাজ আছে, অ্যাজ যদি আমরা জানি পজিটিভ ডিগ্রির আগে অ্যাজ থাকলে এর পরেও অ্যাজ হয়, তাহলে অ্যাজ গুড অ্যাজ তো বসবেই প্রত্যেকটায়, তার মানে এ নাম্বারটা শুরুতেই বাদ। এরপরে বেটার বসবে, আমরা জানি বেটারের পর তো দেন বসবে বাই ডিফল্ট, বেটার দেন এটা হবে চোখ বন্ধ করে। এরপরের কথা, দ্য সিলেবাস এই শব্দটা সিঙ্গুলার নাকি প্লুরাল? এটা অবশ্যই একটা সিঙ্গুলার ওয়ার্ড, এটা প্লুরাল কি সিলেবাসেস অথবা সিলেবাসেস। তো যাই হোক না কেন সিলেবাস এটা সিঙ্গুলার, এটা বোঝার জন্য কোনো পিএইচডি করেও আসার দরকার নাই। দেখো এখানে ইজ লেখা আছে, ইজ লেখা আছে মানে কি সিলেবাসটা সিঙ্গুলার। সিলেবাসটা যেহেতু সিঙ্গুলার তাহলে তার বদলে কি বসবে, দ্যাট বসবে নাকি দোজ বসবে? অবশ্যই দ্যাট বসবে, তাহলে দিন নাম্বারটাও বাদ। তাহলে দ্যানের পরে যে একটা দ্যাট দিতে হবে এটা তো বুঝছিলাম, তাহলে বি নাম্বারও থাকে না, অ্যান্সার হবে সি। তাহলে 64% স্টুডেন্ট কিভাবে ভুল করলা বলো? দ্য সিলেবাস এট দ্য পাবলিক স্কুল ইজ as good as or better than that of any private school। বাক্যটার মানে কি, পাবলিক স্কুলের যে সিলেবাস সেটা প্রাইভেট স্কুলের মতোই ভালো অথবা তার চেয়ে বেশি ভালো। অর্থাৎ এখান থেকে কি শিখলাম, একটা সেন্টেন্সে তোমার একই সাথে পজিটিভ ডিগ্রিও ব্যবহৃত হতে পারে, একই সাথে কম্পারেটিভ ডিগ্রিও ব্যবহৃত হতে পারে, দুটো পাশাপাশি। এটাই হচ্ছে মূল কথা, পজিটিভ কম্পারেটিভ পাশাপাশি ব্যবহৃত হতে পারে, এটাই মূল কথা। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছি পরের কথায়। দেখো ডিগ্রি অফ কম্পারিজন এগুলো পড়িয়েছি না, সিনিয়র জুনিয়র ইনফেরিয়র, দেখো ইজ সিনিয়র এখানে টু মি। তো এগুলো হচ্ছে তোমরা একটু দেখে নিবা। দেখি আরেকটা পোল লঞ্চ করছি তোমাদের উদ্দেশ্যে, এটা খুবই সহজ পোল, খুবই সহজ পোল, পানির মতো। দেখি কয়জন অ্যান্সার করতে পারো। জোহান হ্যাজ 4 ব্রাদার্স, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ হোয়াট? অ্যান্সার কি হবে সবাই দ্রুত? লাস্ট 10 সেকেন্ড, সবাই কুইক। ওকে, টাইম ইজ আপ। দেখো অ্যান্সার শো করছি, 60% স্টুডেন্ট কারেক্ট অ্যান্সার করেছো, বাকি 40% এতদিনে নাউন প্রোনাউনও চেনো নাই। তাহলে অবস্থাটা বুঝো, 3টা ক্লাস কিন্তু হয়ে গেছে নাউন প্রোনাউনে, নাউনের জন্য কিন্তু একটা আলাদা ক্লাস ছিল। দেখো এটা একটা নাউন, কিভাবে বুঝবো এটা একটা নাউন? প্রথম কথা, ব্রাদার থেকে ব্রাদার্স করা হয়েছে, তার মানে কি সিঙ্গুলার থেকে এটা প্লুরাল হয়ে গেছে। সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয় কোন টপিকে? নাম্বার চেঞ্জ। এটাকে আমরা বাংলায় বলি না বহু বচন এক বচন, ইংলিশে বলা হয় নাম্বার চেঞ্জ। নাম্বার চেঞ্জ কেবলমাত্র 2টা পার্টস অফ স্পিচের হয়,
নাউনের নাম্বার চেঞ্জ হইতে পারে, প্রোনাউনের নাম্বার চেঞ্জ হইতে পারে, এছাড়া কোনো পার্টস অফ স্পিচের নাম্বার চেঞ্জ হয় না, অর্থাৎ কাউকে প্লুরাল করা যায় না, অ্যাডজেক্টিভকে প্লুরাল করা যায় না, অ্যাডভার্বকে প্লুরাল করা যায় না, প্রিপোজিশনকে করা যায় না, কনজাংশন করা যায় না, কাউকে করা যায় না। তাইলে এটাকে যেহেতু নাম্বার চেঞ্জ করা গিয়েছে, এটা হয় নাউন হবে নাহলে প্রোনাউন হবে। ব্রাদার কি কখনো প্রোনাউন হইতে পারে? ব্রাদার কিন্তু কখনোই প্রোনাউন হইতে পারে না। প্রোনাউন কোনগুলো? যেখানে কারো পরিচয় থাকবে না, হি সি দিয়ে লিখবো, তার মানে এটা অবশ্যই একটা নাউন। তো ব্রাদার যেটা একটা নাউন কমন সেন্স দিয়ে বোঝা যায়, তারপরে কিন্তু নিয়ম ভেঙেও কিন্তু ব্যাখ্যা করা সম্ভব। তাহলে জোহান হ্যাজ 4 ব্রাদার্স, এখানে ব্রাদার্সটা হচ্ছে তোমার নাউন, তার আগে একটা অ্যাডজেক্টিভ 4 নিউমেরাল অ্যাডজেক্টিভ বসছে, আর অ্যাডজেক্টিভের পরের ওয়ার্ডটা যে নাউন হয় সেটাও কিন্তু বুঝাই যায়। আর এখানে তো প্রোনাউন নাই অপশনে, তাহলে এখানে 4 শব্দটা তোমার একটা অ্যাডজেক্টিভ, কিন্তু ব্রাদার্স শব্দটা কি? নাউন। এখানে জোহান নাউন, হ্যাজ ভার্ব, 4 অ্যাডজেক্টিভ, এখানে একটা নাউন। তাহলে এই বাক্যে নাউন কয়টা? দুইটা নাউন। ভার্ব কয়টা? একটা। অ্যাডজেক্টিভ কয়টা? একটা। এভাবেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয় যে এই বাক্যে কয়টা নাউন আছে, অ্যান্সার হবে দুইটা। আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখি পরের দিকে চলে যাই, আর কি আছে এখন? নতুন একটা টপিক চলে আসছে, আর্টিকেল। তো চলো আর্টিকেলের ক্লাসটা চলে যাচ্ছি। তো অনেকের কনফিউশন যে ভাইয়া কি বলে ব্ল্যাকবোর্ড ইউজ করেন না, যাও সাদা বোর্ড ইউজ করতেছি, কারো সমস্যা হইলেও মানে কিছু করার নাই আর। কারণ অনেকে মানে আমি চ্যাট বক্স বন্ধ করার পিছনে আরেকটা জিনিস এটাই, মানে একটু লিখতে গেলেই তোমরা বলো যে ভাই দেখতে পারি না, কালোর ভিতরে বোঝা যায় না, সো হোয়াইট বোর্ডে লিখবো। তো দেখতে যদি কারো চোখে সমস্যাও হয়, আর কিছু করার নাই, কারণ প্রচুর স্টুডেন্ট কমপ্লেইন করেছে ব্ল্যাকবোর্ড নিয়ে। সো হোয়াইট বোর্ড ইউজ করতেছি, ভালো করে খেয়াল করো। আর্টিকেল খুবই সহজ টপিক মনে হয়, কিন্তু আর্টিকেলের ভিতরে আবার কঠিন কঠিন কিছু টপিক আছে, তো সেগুলো এক্সেপশনাল যত জিনিস আছে সেগুলো নিয়ে একটা একটা করে জানবো। তো প্রথম যে জিনিসটা শিখবো সেটা দেখো, কোন কোন দেশের নামের আগে আর্টিকেল বসে, কাদের আগে বসে না। দেখো দুইটা গ্রুপ, কারো কারো আগে আর্টিকেল বসে, কারো কারো আগে আর্টিকেল বসে না। কাদের আগে আর্টিকেল বসে না? যেমন দেখো, বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না, জাপান, এদের আগে কোনো আর্টিকেল বসে না। কাদের আগে আর্টিকেল বসে? ইউএসএ, ইউকে, ইউএই, ফিলিপাইন্স, নেদারল্যান্ডস, মালদ্বীপস, এদের আগে কিন্তু আর্টিকেল বসে। কোন আর্টিকেল? দা। তো কেন বসে কেন বসে না? তো প্রথম কথা, তোমাদের আবার 1 মিনিটের জন্য আমি একটু চ্যাট বক্সটা ওপেন করে দিচ্ছি, সবাই একটু আমাকে জানাবা বাদিকে যে আমি গ্রুপটা লিখেছি, বাদিকে যে গ্রুপটা, এই যে বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, এই নামগুলোকে দেখে কি তোমাদের সিঙ্গুলার মনে হয় নাকি প্লুরাল মনে হয়? সিঙ্গুলার মনে হইলে এস বলবা, প্লুরাল মনে হইলে পি বলবা। শুধু নামটা দেখে কি মনে হয়, সিঙ্গুলার নাকি প্লুরাল বলো? এদের নাম দেখতে সিঙ্গুলার লাগে। ওকে, এখন দেখো ইউএসএ, এটার ফুল ফর্ম করলে দাঁড়ায় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইউনাইটেড কিংডম, কিংডমের সমষ্টি ইউএই, ফিলিপাইন্স, মালদ্বীপস, এদের দেখতে সিঙ্গুলার লাগে না প্লুরাল লাগে বলো? এই গ্রুপটাকে সিঙ্গুলার মনে হয় না প্লুরাল মনে হয়? প্লুরাল মনে হয়, ভেরি গুড। তার মানে যাদেরকে দেখতে আমাদের সিঙ্গুলার মনে হয় তাদের আগে কোনো আর্টিকেল বসে না, আর যাদেরকে দেখতে প্লুরাল কিংবা সমষ্টিবাচক মনে হয় তাদের আগে আর্টিকেল বসে। কথা কি ক্লিয়ার? সবাই বুঝছো? তাইলে এখন এখানেই শেষ না, তোমরা আগে কেন প্রশ্ন করো, এখানেই শেষ না, আরো বিষয় আছে, এখন ভালো করে বুঝার বিষয় আছে আরো। যেমন দেখো, আমি যখন বলতেছি কোরিয়া, একটা মিনিট আমি একটা পেজ নিই। দেখো ভালো করে খেয়াল করো, আমি যদি বলি কোরিয়া, কোরিয়ার আগে কি বসবে? ক্রস হইলে এক্স লেখো, দা বসলে দা লেখো, কোনটা বসবে কোরিয়ার আগে? এই যে ছেলে পেলে যে বুঝে রে, এটা তার প্রমাণ। তোমরা যে বই পুস্তক চোখ বন্ধ করে মুখস্থ করো, এটাও তার প্রমাণ। আমাকে যে প্রশ্ন করছো ইন্দোনেশিয়ার আগে কি বসবে, আমি তো বুঝছি কেন এই প্রশ্ন করছো, কারণ বই পুস্তক চোখ বন্ধ করে মুখস্থ করছো তোমরা, যে বইয়ে লেখা আছে কোন দ্বীপের সমষ্টি হইলে তাদের আগে দা বসে। ইন্দোনেশিয়া দ্বীপের সমষ্টিটা তোমরা জানো, এই জন্য জিজ্ঞেস করতেছো। তো ইন্দোনেশিয়াকে দেখে কার কার প্লুরাল মনে হচ্ছে, নামটা প্লুরাল, আমাকে বলো তো যে ভাই আমার প্লুরাল মনে হচ্ছে, আমাকে বলো। এত সহজ করে নিয়ম বোঝানোর পরও যদি তোমরা বলো যে ভাই এটা বুঝতেছি না, তাহলে দেখো ইন্দোনেশিয়াকে দেখে কারো প্লুরাল মনে হচ্ছে, বলো যে ভাই আমার প্লুরাল মনে হচ্ছে ইন্দোনেশিয়াকে দেখে। কোরিয়াকে দেখে কার কার প্লুরাল মনে হচ্ছে বলো। তাহলে যদি প্লুরাল মনে না হয়, তার আগে কি আর্টিকেল বসবে? বসবে না, এর আগে কিচ্ছু বসবে না, কোরিয়ার আগেও কিছু বসবে না, ইন্দোনেশিয়ার আগেও কিছু বসবে না। এখন যদি আমি বলি রিপাবলিক অফ কোরিয়া, তার মানে কি প্রজাতন্ত্রী, কোরিয়া প্রজাতন্ত্র, তার মানে বুঝে যাচ্ছে প্রজাতন্ত্র মানে কি অনেক মানুষের সমষ্টি, তাই তার আগে কি বসবে বলো? রিপাবলিক অফ কোরিয়া, দা বসবে নাকি ক্রস বসবে? দা বসবে। তেমনি ভাবে বাংলাদেশের আগে আমরা কিছু বসাই না। কার আগে কিছু বসাই না? বাংলাদেশের আগে আমরা কিছু বসাই না। যদি বলি পিপলস রিপাবলিক বাংলাদেশ, তাইলে কি বসবে তার আগে? পিপলস রিপাবলিক অফ বিডি, তার আগে বসবে হচ্ছে দা। কথা কি ক্লিয়ার? তেমনি ভাবে আমরা যখন রাশিয়া বলি, রাশিয়ার আগে কিছু বসাই? রাশিয়ার আগে কিছু বসাই না। যদি বলি সোভিয়েত ইউনিয়ন, তখন কি বলবো বলো? সোভিয়েত ইউনিয়ন যদি থাকে তখন কি বলবো?
ভেরি গুড, সোভিয়েত ইউনিয়ন থাকলে তার আগে দা দিব। তো এখন অনেক কিছু অঞ্চল আছে, যেমন ওয়েস্ট ইন্ডিজ। আমাদের কিন্তু একটা ভুল ধারণা আছে, আমাদের ক্রিকেট টিম ওয়েস্ট ইন্ডিজ আছে না, আমরা মনে করি ওয়েস্ট ইন্ডিজ একটা দেশ। ওয়েস্ট ইন্ডিজ কিন্তু কোনো দেশ না, 6-7টা দেশ মিলে গঠিত একটা অঞ্চল। এগুলোকে বলা হয় পৃথিবীর ইতিহাসে ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল। যেমন ওয়েস্ট ইন্ডিজ আছে, তোমার সেভেন সিস্টার্স আছে, মিডল ইস্ট আছে। এদেরকে ভৌগোলিকভাবে তাৎপর্যপূর্ণ এলাকা বলা হয়। তো এদের নামের আগে দা বসতে পারে, কোনো সমস্যা নেই, কারণ এরা কোনো দেশের নাম না। এরা কোনো দেশের নাম না, দেশের নাম হোক বা না হোক, ভৌগোলিকভাবে তাৎপর্যপূর্ণ এলাকার আগে দা বসতে পারে। কথা কি বুঝতে পারছো সবাই? এটাই হচ্ছে মূল কথা। তাহলে কোন দেশের আগে আর্টিকেল বসবে, কোন দেশের আগে আর্টিকেল বসবে না, কথা কি ক্লিয়ার? ওকে, ঠিক আছে। যদি বুঝে থাকো তাহলে আর্টিকেলের অন্যান্য নিয়ম আছে, একটা একটা করে দেখে নেই। খুব ভালো করে খেয়াল করো। এখন যে কোনো, ধরো পৃথিবীর যে কোনো জাতির নাম, পৃথিবীর যে কোনো জাতির নামের আগে আর্টিকেল হিসেবে দা বসে। তাহলে দা প্লাস জাতির নাম। যেমন আমরা বলি দা ইন্ডিয়ান, বলি না দা ইন্ডিয়ান। আমরা বলি হচ্ছে দা ইংলিশ, মানে হচ্ছে ইংরেজদের কথা বলা হয়। আবার বলি আমরা দা বাংলাদেশি। অর্থাৎ জাতির নামের আগে আর্টিকেল হিসেবে দা বসে। ভাষার নামের আগে কি আর্টিকেল বসে কোনো ভাষার নাম? কোনো ভাষার নামের আগে কিন্তু আর্টিকেল বসে না। আমরা বলি হচ্ছে বেঙ্গালি, আমরা বলি ইংলিশ, আমরা বলি ম্যান্ডারিন, আমরা বলি হচ্ছে হিন্দি। অর্থাৎ তোমার জাতির নামের আগে আর্টিকেল বসলেও ভাষার নামের আগে আর্টিকেল বসে না। একটা উদাহরণ দিয়ে মনে রাখতে পারি, দেখো উদাহরণটা যদি দেই, হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ। সে ইংরেজদের মতো করে ইংরেজিতে কথা বলে। তাহলে এই বাক্যে দেখো একবার ইংলিশের আগে দা বসছে, একবার বসে নাই। তাহলে যার আগে দা বসছে তার মানে কি, সে জাতি বুঝাচ্ছে, সে ইংরেজদের মতো করে। আর ইংলিশ মানে কি, ভাষা, অর্থাৎ সে ভাষা বুঝাচ্ছে, কারণ তার আগে কোনো আর্টিকেল নাই। তাহলে এই উদাহরণ দিয়ে কিন্তু মনে রাখা সম্ভব, মানে জাতির নামের আগে আর্টিকেল বসে না, কিন্তু ভাষার নামের আগে আর্টিকেল বসে। এখানেই শেষ না, এর কিন্তু ব্যতিক্রম নিয়ম আছে। ব্যতিক্রম নিয়ম কোথায়, ভালো করে খেয়াল করো। কোনো ভাষার নাম, তারপরে যদি ল্যাঙ্গুয়েজ কথাটা উল্লেখ থাকে, কোনো ভাষার নামের পরে যদি ল্যাঙ্গুয়েজ কথাটা উল্লেখ থাকে, তাহলে তার আগে আর্টিকেল হিসেবে দা বসে। যেমন মনে করে দেখো, আমরা বলি দা বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ। শুধু বেঙ্গালি বললে আমরা বেঙ্গালি বলি, আর যদি ল্যাঙ্গুয়েজ কথাটা উল্লেখ করি তাহলে দা দিতে হবে, দা বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ। আমরা বলি দা ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তার মানে ল্যাঙ্গুয়েজ কথাটা উল্লেখ থাকলে তার আগে আমাদের দা বসাতে হবে, এটা হচ্ছে মূল কথা। এর আরো একটা ব্যতিক্রম নিয়ম আছে। ব্যতিক্রম নিয়ম কোথায়, কখনো, ভাই একটু আগে বলছেন বাংলাদেশের আগে দা বসবে না, এখন আবার বসবে। ক্লাসে মনোযোগ না দিলে তো এটাই হবে। এখানে কি বাংলাদেশ বলছি না কি বলছি ভাইয়া? মানে কানে না হয় শুনো না বুঝলাম, তাহলে চোখ দিয়ে তো দেখার কথা। এখানে কি দেশ লিখছি নাকি জাতির নাম লিখছি? এখানে কি বাংলাদেশ লিখছি না বাংলাদেশি লিখছি? বলো। এই জন্যই চ্যাট বক্সটা অফ রাখাই ভালো। অফ অফ করে দাও। সুফেন ভাই চ্যাট বক্স অফ করে দিন। হ্যাঁ ভাইয়া, অফ করা আছে। ঠিক আছে, এখন ভালো করে খেয়াল করো তাইলে। ক্লাসে মনোযোগ দাও, এই জন্য ভালো করে বলতেছি, ক্লাসে মনোযোগ দাও। এখানে বাঙালি ল্যাঙ্গুয়েজ, যখন আমরা ল্যাঙ্গুয়েজ কথাটা বলি, আমরা বাংলা ল্যাঙ্গুয়েজও বলতে পারি, ইংলিশে বেঙ্গালি লেখা হয়, অনেকে বাংলা ল্যাঙ্গুয়েজ। তো বাংলা কথাটা পর যখন ল্যাঙ্গুয়েজ কথাটা উল্লেখ থাকে, তখন এর আগে আর্টিকেল হিসেবে দা বসে। এখন দেখো এটার আরো একটা ব্যতিক্রম নিয়ম আছে। ব্যতিক্রম নিয়মটা কোনটা, তো ভালো করে খেয়াল করো। যখন আমরা কোনো ভাষাকে নির্দিষ্ট করে দিয়ে কোনো ব্যক্তির ভাষার কথা বুঝাই, যেমন বলি দ্য ইংলিশ স্পোকেন বাই হিম, দ্য ইংলিশ স্পোকেন বাই হিম ইজ সো গুড, তার ইংরেজি বলা খুবই সুন্দর। তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তোমার ভাষার নামের আগে কিন্তু দা বসতে পারে। তাহলে পুরোটাকে আবার রিপিট করছি আমি। প্রথমত, যে কোনো জাতির নাম, ইন্ডিয়ান, ইংলিশ, বাংলাদেশি, দ্য চাইনিজ, দ্য প্রোটিয়ান, অর্থাৎ যে কোনো জাতির নামের আগে আর্টিকেল হিসেবে দা বসতে পারে। কোনো ভাষার নাম, তার আগে কখনোই আর্টিকেল বসবে না। বাংলা, বেঙ্গালি, ইংলিশ, হিন্দি, ম্যান্ডারিন, এদের আগে আর্টিকেল বসে না। তবে ভাষার নামের পরে যদি ল্যাঙ্গুয়েজ কথাটা উল্লেখ থাকে, তাহলে কিন্তু তার আগে আর্টিকেল বসে। যেমন দ্য বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ, দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দ্য ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, দ্য বাংলা ল্যাঙ্গুয়েজ, দ্য ম্যান্ডারিন ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ কথাটার জন্য শুরুতে আ বসছে। এন্ড ফাইনালি, কোনো ভাষা দিয়ে যদি কোনো ব্যক্তির নিজস্ব ভাষা, তার কথা বলার স্টাইল, তার অ্যাকসেন্ট বোঝানো হয়, তখন কিন্তু ভাষার নামের আগে আর্টিকেল বসতে পারে। যেমন দ্য ইংলিশ স্পোকেন বাই হিম ইজ সো গুড, তার ইংরেজি বলা খুব সুন্দর। এখানে ইংলিশের জায়গায় তুমি যে ভাষাই বলো না কেন, নির্দিষ্ট করে দেওয়া হয়েছে না ব্যক্তির ভাষা হিসেবে, কোনো ভাষাকে নির্দিষ্ট করে কোনো ব্যক্তির ভাষা বুঝাইলে তখন তার আগে দা বসতে পারে। ঠিক আছে, তো এটাই গেল হচ্ছে ভাষা সংক্রান্ত আলোচনা।
তো আরো নিয়ম কানুন আছে আর্টিকেল থেকে, যতটুকু দেখানো যায় একটু একটু করে দেখাই দিই। দেখো, কোনো ঠিকানায় যদি রোড কথাটা উল্লেখ থাকে, কোনো একটা ঠিকানা লিখলা, ওই ঠিকানাতে তোমার রোড কথাটা উল্লেখ আছে, তাহলে তার আগে দা বসাতে হবে। যেমন বলতে পারি, আই লিভ বিসাইড দ্য মিরপুর রোড। আই লিভ বিসাইড দ্য মিরপুর রোড। আমি মিরপুর রোডের পাশে থাকি। দেখো, রোডের আগে দা শব্দটা বসছে, তার কারণ ঠিকানায় রোড কথাটা উল্লেখ আছে। যদি কোনো ঠিকানায় রোড কথাটা উল্লেখ না থেকে স্ট্রিট কিংবা এভিনিউ কথাটা উল্লেখ থাকে, তাহলে তার আগে কিন্তু আর্টিকেল বসে না। যেমন বলতে পারি, আই বোট দ্য বুক ফ্রম কলেজ স্ট্রিট। আমি কলেজ স্ট্রিট থেকে বইটা কিনেছি। তো দেখো, কলেজ স্ট্রিটের ঠিকানার ভেতরে স্ট্রিট লেখা আছে, এই জন্য কিন্তু তার আগে আর্টিকেল বসবে না। যদি কলেজ রোড বলতা, তাহলে কি হইতো, আই বট দ্য বুক ফ্রম দ্য কলেজ রোড। কিন্তু স্ট্রিট হওয়াতে এটা মানে ইংরেজরাই নিয়মটা বানাই দিচ্ছে, স্ট্রিট থাকলে তার আগে আর্টিকেল দেওয়া যাবে না। সেম গোস ফর এভিনিউ। বলতে পারো, মাই ফ্রেন্ড লিভস ইন মানিক মিয়া এভিনিউ। লিভস ইন দা কিন্তু হয় নাই, লিভস ইন মানিক মিয়া এভিনিউ, এটাই হচ্ছে মূল পার্থক্য। তাহলে আপাতত মাথায় রাখবা, রোড কথাটার আগে আমাদের দা বসাতে হবে, কিন্তু স্ট্রিট কিংবা এভিনিউ কথাটা উল্লেখ থাকলে তার আগে দা বসানো যাবে না। ঠিক আছে, এটাই হচ্ছে মূল কথা। তো চলো পরের দিকে চলে যাই। আমাদের আরো কিছু নিয়ম কানুন আছে। যেমন আমরা যদি হচ্ছে তোমার এর ব্যবহারটাতে আসি, এ বা আ যাই বলো না কেন, আহ কোনো কোনো ভার্ব আছে যারা ক্ষেত্র বিশেষে নাউনের ন্যায় অর্থ দিতে পারে। কিছু কিছু ভার্ব আছে। ভার্বগুলো কারা? যেমন আমরা জিরান্ডের কথা শুনেছি। জিরান্ড কারা? কোনো ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয়, তাহলে তাদেরকে আমরা, সেটা যদি নাউনের মতো অর্থ প্রকাশ করে, সেটাকে আমরা জিরান্ড বলি। তাহলে ভার্ব প্লাস আইএনজি কখনো নাউনের মতো অর্থ দিলে সেটা জিরান্ড। মাথায় রাখতে হবে, ভার্বের বেস ফর্মও কখনো কখনো জিরান্ড হতে পারে। ভার্বের জিরান্ড না, সরি, নাউন হতে পারে। ভার্বের বেস ফর্মও কখনো কখনো নাউন হতে পারে। সেটা কখন? উদাহরণ দিচ্ছি, দেখো, আই শুড টেক ড্যাশ রেস্ট। এটা বলতে পারি আই টুক ড্যাশ বাথ। আমি বলতে পারি আই ওয়েন্ট ফর ড্যাশ ওয়াক। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো, রেস্ট, বাথ কিংবা ওয়াক, এটা কিন্তু ভার্ব থেকে এসেছে, কিন্তু এই বাক্যে তারা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। কিভাবে বুঝবো ভাই এই বাক্যে নাউন? তুমি যদি এইখানে কোনো আর্টিকেল না দাও, তাহলে কি হয়ে যাবে, টেক রেস্ট। টেক একটা ভার্ব, রেস্ট একটা ভার্ব, পাশাপাশি কিন্তু দুটো ভার্ব। নর্মালি আমরা এরকম ভার্বের বেস ফর্ম বসে না। তার মানে এই বাক্যে রেস্ট একটা নাউন অর্থে বসছে। যেহেতু নাউন অর্থে বসছে, এই জন্য এর আগে একটা আর্টিকেল বসবে, এ এ এ। তাহলে দেখো, আই শুড টেক আ রেস্ট, আই টুক আ বাথ, আই ওয়েট ফর আ ওয়াক। তাহলে মাথায় রাখতে হবে, কোনো ভার্ব যদি কখনো নাউনের অর্থে কোনো বাক্যে বসে, তখন তার আগে আর্টিকেল হিসেবে এ বসে। তাহলে আবারও বলছি, এটা নাউন কিভাবে বুঝছিলাম। এটা তো ভার্ব হইলে এর পাশে কিন্তু আইএনজি যুক্ত হয়ে যেত, কারণ পাশাপাশি দুইটা ফাইনাইট ভার্ব বসে না। তোমার টেক রেস্ট, আমরা যদি সেটা বলি টেক রেস্ট, তুমি বিশ্রাম করো, তার মানে কি, তুমি বিশ্রাম নাও। এই রেস্ট একটা নাউন। তাহলে যেসব ভার্ব নাউনের ন্যায় আচরণ করে, তাদের আগে আর্টিকেল হিসেবে এ বসে, এটাই হচ্ছে মূল কথা। ঠিক আছে, তাহলে চলো, ভার্বের এই নিয়মটা দেখলাম, তো আরো কিছু নিয়ম আছে তোমাদের, একটা একটা করে দেখে নেই। তো আবারও তোমাদের একটু চ্যাট বক্সটা ওপেন করে দিচ্ছি জাস্ট অ্যান্সারের জন্য। তোমরা সবাই একটু চ্যাট বক্সে অ্যান্সার করবে। আমি একটা প্রশ্ন করছি, দেখো, দিস ইজ ড্যাশ 11 প্লেয়ার টিম। এখানে কি হবে, এ এন্ড দা ক্রস কোনটা বসবে বলো? সবাই দ্রুত। দেখছো অবস্থাটা, বেশিরভাগের অবস্থা কেমন? মানে মোটামুটি 80% স্টুডেন্ট কিন্তু ভুল অ্যান্সার করেছো সোফার, যারা অ্যান্সার করেছো মোটামুটি 80% স্টুডেন্টেরই অ্যান্সার ভুল। তো কি অ্যান্সার হবে ভাইয়া? এখানে অ্যান্সার হবে এন। এন কেন? তো 11 কে কিভাবে বানান করতে হয় ভুলে গেছো? এভাবে যে বানান করতে হয়, এই 11টা কি ভাওয়েল দিয়ে শুরু না? ভাওয়েল দিয়ে শুরু হইলে তার আগে কি বসে, এন বসে নাকি এ বসে? তার আগে এন বসে। তাহলে দিস ইজ অ্যান 11 প্লেয়ার টিম। তাহলে মাথায় রেখো, 8, 11, 80, এদেরকে সংখ্যাই লেখা হোক আর তুমি কথায় লিখে প্রকাশ করো, যাদের শুরুতে ভাওয়েল আসে তাদের আগে এন বসে, এটা কমন সেন্স। আর 20, 15, 35, এদের লিখতে গেলে শুরুতে কনসোনেন্ট চলে আসে, এদের আগে এ বসে। তাহলে মেইন কথা সংখ্যায় লিখি
আর কথায় লিখে প্রকাশ করি, তার শুরুতে যদি তোমার ভাওয়েল থাকে তাহলে এন, ভাওয়েল না থাকলে এ বসবে। খুবই সহজ প্রশ্ন, ঠিক আছে। একজন জিজ্ঞেস করছো ভাই 11 প্লেয়ার্স হবে না? তোমরাই বলো এখানে প্লেয়ার্স হওয়ার কথা নাকি প্লেয়ার হওয়ার কথা? 3-4 জন প্রশ্ন করেছো, বলো 11 প্লেয়ার হবে নাকি প্লেয়ার্স হবে? আজকেই পড়াইছি, তাহলে মনোযোগ কার কোথায় সেটা একটু দেখা হয়ে যাবে। প্লেয়ার হবে, এই তো সবাই বলতেছে প্লেয়ার, তার মানে তাদের কিন্তু মনোযোগ আছে। তোমরা কি ভুলে গিয়েছো ওই যে ব্রাদার্স এর নিয়মটা যে পড়ে আসলাম? ব্রাদার্স এর নিয়মটা কোথায় ছিল? কি বলেছিলাম? কেবলমাত্র নাউন আর প্রোনাউনের নাম্বার চেঞ্জ হয়। তো আমাকে এখানে বলো, এখানে যে প্লেয়ার লিখেছি, প্লেয়ারটা কোন পার্টস অফ স্পিচ আমাকে একটু লিখে জানাও তো সবাই, বলো প্লেয়ার কোন পার্টস অফ স্পিচ, সবাই বলো। এই বাক্যে, এই বাক্যে প্লেয়ারটা কোন পার্টস অফ স্পিচ, অন্য বাক্যে না, এই বাক্যে। এই বাক্যে এটা একটা অ্যাডজেক্টিভ। কিভাবে বুঝবো অ্যাডজেক্টিভ? পাশাপাশি দুইটা নাউন থাকলে আগেরটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, খুবই কমন সেন্স। তাহলে এখানে টিম শব্দটা তোমার হচ্ছে একটা নাউন, নাউনের আগে সেটাকে মডিফাই করতেছে 11 প্লেয়ার, অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভকে কখনো প্লুরাল করা যায়? অ্যাডজেক্টিভকে কখনোই প্লুরাল করা যায় না, সেই জন্য এটা প্লেয়ার্স হবে না, এটা হবে প্লেয়ার। যদি আমি শুধু বলতাম দেয়ার আর 11 প্লেয়ার, তখন কি হবে বলো? প্লেয়ার হবে নাকি প্লেয়ার্স হবে, কোনটা হবে এখন? দেয়ার আর 11, তখন হবে হচ্ছে প্লেয়ার্স। তার মানে প্লেয়ার যখন নাউন, তখন সে সিঙ্গুলার হইতে পারে, প্লুরাল হইতে পারে। এখানে ওর হাত পা বাঁধা, এই অ্যাডজেক্টিভ এর প্লুরাল করা হারাম, করা যাবে না। কথা কি বুঝতে পেরেছো? এটাই হচ্ছে মূল কথা। ওকে, তাহলে চলো সামনের দিকে চলে যাই। অনেকে বলতেছো ভাই মাথায় ঢুকতেছে না। হ্যাঁ, মাথায় ঢুকবে না, কারণ বাসায় পড়াশোনা না করলে, ক্লাসে মনোযোগ না দিলে কিছুতেই কিন্তু মাথায় কিছু ঢুকবে না। একজন লিখেছো 10 মিনিট স্কুলস হয় না কেন? স্কুলস কেন হবে? ওখানে কি 10টা স্কুল নাকি একটা স্কুল? হ্যাঁ, একটা স্কুল, এই জন্য 10 মিনিট স্কুল হয়। 10 মিনিটস হয় না এই কারণে, কারণ হচ্ছে ওখানে মানে মিনিট শব্দটা একটা অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছো? ওকে, তো একবার চ্যাট বক্স খুললেই হয় ভাই, তোমাদের একদম মানে কি বলে, লজ্জা শরম গেছে গা। মানে চ্যাট বক্স একটু খোলা হয়েছে অ্যান্সার করার জন্য, ভাষায় ফেলাই দিছো। আবার অফ থাকুক, প্রশ্ন আসলে আবারও চলে আসবো। তো দেখো, কিছু কিছু অ্যাব্রেভিয়েশন আছে। অ্যাব্রেভিয়েশন কোনগুলো? যেগুলোকে সংক্ষিপ্ত ফর্মে ব্যবহার করা হয়। সংক্ষিপ্ত ফর্ম বলতে এমবিএ, এমএসসি, এমবিবিএস, তারপরে তুমি বলতে পারো এফআরসিএস, এক্স রে। যেগুলোকে সংক্ষিপ্ত ফর্মে লেখা হয়, তাকে উচ্চারণ করতে গেলে শুরুতে যদি ভাওয়েল এসে পড়ে তাহলে তার আগে কিন্তু এন বসে। যেমন এমবিএ, এমএসসি, এমবিবিএস প্রত্যেকটা উচ্চারণ করতে গেলে শুরুতে এ চলে আসে। এফআরসিএস এ চলে আসে, এক্স রে এ চলে আসে। তার মানে যেহেতু শুরুতে ভাওয়েল চলে আসে, তাই এদের আগে এন বসাইতে হয়। আর যাদের আগে উচ্চারণ করতে গেলে তোমার ভাওয়েল আসে না, যেমন দেখো বিবিএ, শুরুতে কোনো ভাওয়েল নাই। বিএসসি, কোনো ভাওয়েল নাই। তারপরে দেখো বলতে পারি হচ্ছে বিএ, সিএ, এদের উচ্চারণ করতে গেলে শুরুতে কোনো কিন্তু ভাওয়েল আসে না, দ্যাটস ওয়াই এদের আগে এ বসবে। খুবই সহজ নিয়ম, পানির মতো সহজ নিয়ম। অর্থাৎ যেই সকল অ্যাব্রিভিয়েশন উচ্চারণ করতে গেলে শুরুতে ভাওয়েল আসবে তাদের আগে এন, যাদের আগে ভাওয়েল আসবে না তাদের আগে এ বসবে, এটা হচ্ছে মূল কথা। তো এছাড়া আরো কিছু সমস্যা আছে, যেমন আমরা এইচ এর ব্যাপারটা তো জানি, যে অনেস্ট, অনার, আওয়ার, এর, মানে কি তোমার উত্তরাধিকার। তো এদের উচ্চারণে এইচটা কিন্তু সাইলেন্ট থাকে, দ্যাটস ওয়াই এদের আগে এ না বসে এন বসে। পাশাপাশি তেমনি ভাবে কিছু কিছু ভাওয়েল দিয়ে শুরু হওয়া ওয়ার্ডের উচ্চারণ যদি ইউ এর মতো হয়, ইউ এর মতো বলতে আমরা বলতে পারি ইউরোপ, আমরা বলতে পারি ইউনিভার্সিটি, আমরা বলতে পারি ইউনিফর্ম, আবার আমরা বলতে পারি ইউ, ইউ মানে কি মেয়ে ভেড়া। তো এদের প্রত্যেকটার উচ্চারণের শুরুটা ইউ এর মতো, দ্যাটস ওয়াই এদের আগে এন না বসে এ বসে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু এই ইউ নিয়ে অনেক প্রশ্ন আসছে, ইউরোপ নিয়ে অনেক প্রশ্ন আসছে। তেমনি ও দিয়ে শুরু হওয়া কোনো ওয়ার্ডের উচ্চারণ যদি ওয়ার মতো হয়, সেক্ষেত্রেও তার আগে এ বসে। যেমন A1 টাকা নোট, তাহলে ওয়ানের আগে কি এন বসে না এ বসে? এ বসে। A1 টাকা নোট, কিংবা বলতে পারো A1 আইড ম্যান। তাইলে ও এর উচ্চারণ ওয়ার মতো হলে তার আগে এ বসে, এটাই হচ্ছে মূল কথা। তো এগুলো কিন্তু ছোটবেলার টপিক, ক্লাস 3-4 থেকে এগুলো পড়ে আসতেছি আমরা। সেটা যদি এখন এসে না পারো সেটাও কোনো সমস্যা নাই, বাট একবার বোঝানোর পরেও যদি মাথায় না ঢোকে তাইলে কিন্তু বুঝতে হবে যে ইংলিশে ঘাটতি কতখানি। বুঝতে পারছো? তাহলে দেখি একটু আর্টিকেলে এখানে আর কোনো প্রশ্ন টশ্ন আছে কিনা। হ্যাঁ, পোল নাম্বার 5 আছে তোমাদের সামনে, একটু 5 নাম্বার পোলটা বুঝে শুনে অ্যান্সার করো, দেখি কয়জন পারো। পোল নাম্বার 5 অন ইউর স্ক্রিন। 100 হইলে এ বসবে নাকি এন বসবে?
তুমি 100 যদি বলো তার আগে অবশ্যই এ বসবে, শুধু 100 বললেও তো তার আগে এই বসে, তো এর আগে এন বসার তো কোনো অপশনই নাই লিটন। ভাই তাহলে দা ইউনিভার্সিটি অফ ঢাকা বলে না কেন? ইউনিভার্সিটির আগে দা বসতে পারে না, এটা কি একবারও বলা হয়েছে? এন বসবে না, এটা হচ্ছে মূল কথা। এন বসবে না, নর্মালি এ বসে, সেটাকে নির্দিষ্ট করে দিলে তোমার দা বসে। নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কিভাবে? কোন ইউনিভার্সিটি? ঢাকা ইউনিভার্সিটি নির্দিষ্ট। আর কোনো কিছু নির্দিষ্ট হলে সেটা কোন আর্টিকেল বসে তার আগে? ডেফিনিট আর্টিকেল, দা। সবাই দ্রুত অ্যান্সার করো, লাস্ট 10 সেকেন্ডস। ওকে, টাইম ইজ আপ। যদিও অ্যান্সার করো নাই, আরো 5 সেকেন্ড টাইম দিলাম, সবাই একটু অ্যান্সার করো। টাইম ইজ আপ। দেখি কার কি অবস্থা। দেখছো অবস্থা? কি বলবো, এর আগের ব্যাচেরও একই অবস্থা, এখনো সেম অবস্থা। তোমাদের ভেতরে অলমোস্ট 78, না, এক্সাক্ট 78% স্টুডেন্ট ভুল অ্যান্সার করছো। আর্টিকেলের টপিক, কিন্তু আর্টিকেলের টপিক থেকে 78% স্টুডেন্ট ভুল অ্যান্সার করেছো, বাকি 22% মাত্র কারেক্ট অ্যান্সার করতে পেরেছো। দেখো অবস্থা, এমনি করলে হবে? এখনো পড়ে থাকো ভাই, স্লাইডের কালার বদলান, কালি বুঝি না, হ্যান ত্যান বুঝি না ভাই, লেখা বড় করেন। ক্লাসটা মনোযোগ দিয়ে করলে তাও তো হইতো। দেখো আওয়ারের আগে এন বসে, একটু আগে তো বললাম। জি ভাইয়া। কিছুদিন পর কালার তো খুঁজছে, কিছুদিন পর জীবনের কালার পাল্টে যাবে কিন্তু। ওরা কথা বলি মাঝে মাঝে। ওইটাই ভাইরা। তাহলে এখনো টাইম আছে, বাকিটুকু ক্লাস একটু মনোযোগ দিয়ে করো, অনেক কিছু শিখতে পারবা যদি মনোযোগ দাও। আর ক্লাসের আগে যদি ধরে রাখো যে আজকে ভাইয়ার সাথে দুষ্টামি করব, ভাইয়াকে আটকাবো পড়ার মাঝখানে, তাহলে কিন্তু সমস্যা। তাহলে দেখো, এখানে আওয়ার শব্দটা 1 ঘন্টা, তাহলে এর আগে এন বসবে, খুবই সহজ। তাহলে এটা ভুল। মেনিয়া ডিয়ার, মেনিয়া ডিয়ারের পরে ওয়্যার হয় না, মেনিয়া ম্যান, মেনিয়া অ্যানিমাল, এগুলোর পরে আমরা কি বসাই? ওয়াস বসাই বা সিঙ্গুলার ভার্ব বসে, এটাও ভুল। এটা কি পড়ানো হয়নি? অ্যাটলিস্ট এইটা তো সবাই পড়ছো। ধরলাম যে 2 নাম্বারটা পারলা না, 1 আর 3 যে ভুল, এইটা তো সবাই জানো, যে দা নাম্বার অফ, এই নিয়মটা মিনিমাম 2 থেকে 3 বার তোমাদের ব্যাচগুলোতে পড়ানো হয়েছে, যে দা নাম্বার অফ থাকলে ভার্ব সিঙ্গুলার হয়, আর এ নাম্বার অফ থাকলে ভার্ব প্লুরাল হয়। তো দা নাম্বার অফ এর পরে আর আছে, এটা কি কারেক্ট? এটাও ভুল। তাহলে তিনটাই ইনকারেক্ট, অ্যান্সার কি হবে? অল অফ দিস। অ্যান্সার হবে সি নাম্বার, অল অফ দিস। মাথায় থাকে যেন, ঠিক আছে? তাহলে পোল নাম্বার 5 গেল আমাদের। পরে চলে আসি, দেখো সিকোয়েন্স অফ টেন্স। আরেকটা নতুন টপিক চলে আসলো, যেটাকে আমরা বলি সিকোয়েন্স অফ টেন্স। তো ভালো করে খেয়াল করো, সিকোয়েন্স অফ টেন্স আসলে কোন টপিকটা। আমরা ক্লজের কথা শুনেছি, তাই না? ক্লজ। তো ভাইয়া পুরা ক্লজ বলতে কি বোঝায়? তো ক্লজ আর ফ্রেজের ভিতরে পার্থক্য এখানে, যে ক্লজ বলতে বোঝায় একটা বাক্য কিংবা বাক্যাংশ, যার ভিতরে অবশ্যই একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, তো সে পূর্ণাঙ্গভাবে অর্থ প্রকাশ করতেও পারে আবার নাও করতে পারে, তাদেরকে আমরা ক্লজ বলবো। তো দুইটা ক্লজের মাঝখানে যেটা থাকে সেটাকে আমরা ক্লজ মার্কার বলি, সংক্ষেপে সিএম লিখলাম। সিএম মানে কি? সিএম মানে হচ্ছে ক্লজ মার্কার। তো মাথায় রাখবা, দুটো বাক্যে মানে দুটো ক্লজে যে টেন্স, সেটা সেম হইতে পারে টেন্সটা, আবার টেন্সটা আলাদাও হতে পারে। টোটালি ডিপেন্ড করে ক্লজ মার্কার কি বসেছে তার উপরে। তো ক্লজ মার্কারের সাথে সাথে দুটো ক্লজের টেন্সেরও পরিবর্তন ঘটে। এই টপিকটাকেই বলা হয় তোমার সিকোয়েন্স অফ টেন্স। আমরা বিফোর, আফটার, ওয়েন, হোয়াইল এগুলোর নিয়ম পড়েছি না? যেমন দ্য পেশেন্ট ডাইড বিফোর দ্য ডক্টর হ্যাড কাম। বাক্যটা ঠিক আছে নাকি দেখো তো? দ্য পেশেন্ট ডাইড বিফোর দ্য ডক্টর হ্যাড কাম, বাক্যটা কিন্তু ঠিক নাই। এটা কিন্তু অর্থ দেখেই বোঝা যায়। কিভাবে বোঝা যায়? যে কে আগে, কোন ঘটনাটা আগে ঘটছে। এখানে বিফোরটা কাকে মডিফাই করতেছে? ডাইকে। দ্য পেশেন্ট ডাইড বিফোর, কার আগে? ডক্টর আসার আগে। তার মানে এই ঘটনাটা এই ঘটনার আগে ঘটছে, তাইলে এইখানে কিন্তু হ্যাড ডাইড হবে, আর এইখানে হয়ে যাবে হচ্ছে কেম। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। আর আমি যদি আফটার বলতাম তাহলে এটা এক্সাক্ট ছিল।
দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। তাহলে দেখেছো একটা ক্লজ মার্কার দুটো ক্লজের ঠিক কতটুকু পরিবর্তন ঘটাতে পারে। এক্স্যাক্টলি সেই টপিকটা নিয়ে আলোচনা করা হবে এখন, সিকোয়েন্স অফ টেন্স। এর ভেতরে প্রথম যে অংশটা আসে, যে কখনো কখনো তোমার দুটো ক্লজেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, যেটা কখন যদি দুইটা চিরন্তন সত্য ঘটনা কিংবা বৈজ্ঞানিক সত্য বিষয় বোঝায়। যেমন সোলার সেল ইজ আ ডিভাইস, সোলার সেল এমন একটা ডিভাইস যেটা আলোককে কনভার্ট করে বিদ্যুতে রূপান্তর করে। এটা চিরন্তন সত্য কথা, যে গ্রীষ্মকাল হইলে গরম পড়বে, হাত কাটলে রক্ত বের হবে, পানিকে গরম করলে বাষ্প হবে। সো এইখানে প্রেজেন্ট ইনডেফিনিট আছে, এটাও হবে প্রেজেন্ট ইনডেফিনিট, দ্যাটস ওয়াই অ্যান্সার হবে কনভার্স লাইট অ্যান্ড প্রডিউসেস ইলেকট্রিসিটি। নাম্বার 2, ওয়েন ওয়াটার ড্যাশ ইট টার্নস ইনটু আইস, ওয়াটার পানিকে যখন তুমি ঠান্ডা করবে এটা বরফ হয়ে যাবে। তাহলে দেখো এখানে টার্নস আছে, কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে আগেরটাও প্রেজেন্ট ইনডেফিনিটি হবে, অ্যান্সার হবে ফ্রিজেস, when water freezes it turns into ice। তো এরপরে দেখো ওয়াইল, ওয়েন ওয়াইল এর নিয়ম, ওয়েন ওয়াইল এর ভিতরে অনেক কনফিউশন আছে, এর ভিতরে একটা কনফিউশন তোমাদের একটু দূর করে দিচ্ছি। মাথায় রাখবা, ওয়েন থাকলে দুটো অংশের ভার্ব সেম থাকে। এখানে যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে এখানেও প্রেজেন্ট ইনডেফিনিট, এখানে পাস্ট ইনডেফিনিট থাকলে এখানেও পাস্ট ইনডেফিনিট। কিন্তু ওয়াইলের নিয়মটা এরকম, ওয়াইলের মাঝখান দিয়ে যদি কোনো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্রবেশ করে, তাহলে ওয়াইলের পরে সেটা কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। সেটা হতে পারে প্রেজেন্ট, হতে পারে পাস্ট। তার মানে ওয়াইল যুক্ত বাক্যে একটা অংশ যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় আরেকটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, একটা অংশ পাস্ট ইনডেফিনিট হইলে আরেকটা হবে পাস্ট কন্টিনিউয়াস। তাই দেখো ডোন্ট মেক আ নয়েজ ওয়াইল ইউর ফাদার, তাই ডোন্ট মেক আ নয়েজ একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে পরেরটা কি হয়ে যাবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস কোনটা আছে? নাম্বার সি, ডোন্ট মেক আ নয়েজ ওয়াইল ইউর ফাদার ইজ স্লিপিং, এটা হবে হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মেইন কথা। তো সামনের দিকে যেতে পারি আমরা আরেকটু। দেখো সিন্সের নিয়মটা, সিন্সের নিয়মটাও বেশ ইম্পর্টেন্ট। তো সিন্সের নিয়মটা একটু দেখাই দিই তোমাদেরকে, একটু লিখে দেখাই দিই। খুব ভালো করে খেয়াল করো, সিন্সের নিয়মটা প্রযোজ্য খুব ভালো মতো। আর ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি সিন্সের নিয়মটা থেকে কেন জানি প্রশ্ন আসে। মাথায় রেখো সিন্স, সিন্স থাকলে সিন্সের আগের অংশ যদি প্রেজেন্ট টেন্স থাকে, হতে পারে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, হতে পারে সেটা তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে সিন্সের পরবর্তী অংশটা তোমার কনভার্ট হয়ে পাস্ট ইনডেফিনিট হয়ে যাবে। কি হয়ে যাবে? পাস্ট ইনডেফিনিট টেন্স হয়ে যাবে। তেমনি ভাবে সিন্সের আগের অংশে যদি কখনো পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে, সেটা কনভার্ট হয়ে এক লেভেল নিচে নেমে যাবে, সে হয়ে যাবে হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে এটা কিন্তু টোটালি মেমোরাইজিং এর জিনিস, যে সিন্সের আগের অংশ প্রেজেন্ট টেন্স, সেটা ইনডেফিনিট বা পারফেক্ট যেটাই হোক না কেন, পরেরটা পাস্ট ইনডেফিনিট হবে। তেমনি হবে সিন্সের আগেরটা পাস্ট ইনডেফিনিট, পরেরটা হবে পাস্ট পারফেক্ট। যদি বুঝে থাকো এটা কিন্তু কোনো ব্যাপারই না। তো আচ্ছা, আমরা তো সিন্সের নিয়ম, আচ্ছা সিন্সের নিয়ম না একটু পরে আছে, এই তো দেখো এখানে সিন্সের নিয়মটা, ইট ইজ 2 years সিন্স আই হ্যাড আ হলিডে। দেখো এখানে প্রেজেন্ট টেন্স, এখানে পাস্ট টেন্স হয়ে গেছে। তারপরে দেখো এখানে পাস্ট টেন্স আছে সিন্সের পরে, তার মানে এটা প্রেজেন্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট আছে, নাম্বার সি তে অ্যান্সার হবে 20 years হ্যাভ পাস্ট সিন্স মাই ব্রাদার ডাইড। তেমনই ভাবে তুমি এখানে ভালো করে খেয়াল করো, এখানে আছে পাস্ট ইনডেফিনিট টেন্স, এখানে আছে পাস্ট পারফেক্ট, তাহলে মাঝখানে কি বসবে? সিন্স বসবে। এন্ড ফাইনালি 10 years পাস সিন্স রহিম হ্যাড মেট। কেন হ্যাড মেট হবে? সিন্স যুক্ত বাক্য, প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনিট, পরেরটা হবে হচ্ছে পাস্ট পারফেক্ট, তাহলে অ্যান্সার হবে হ্যাড মেট, সি নাম্বার। তো আরো কিছু তোমাদের অ্যান্সার মানে আরো কিছু নিয়ম শেখানোর বাকি আছে, যে নিয়মগুলো দিয়ে শেখাবো তার আগে তোমাদেরকে একটু ব্রেক দিয়ে নিচ্ছি, অনেকক্ষণ পড়ে ফেলছো তোমরা। তো একটু ব্রেক থাকুক 5 মিনিট। সো ব্রেক টাইম 11টা 25 থেকে 11টা 30 পর্যন্ত, 11টা 30 থেকে বাকি যতটুকু পার্ট আছে দেখিয়ে দিব।
পাবলা ভোকাবুলারি ট্রান্সলেশন এটি নিয়ে প্রশ্ন ছিল, যেহেতু কিছু বলো। ভোকাবুলারি ট্রান্সলেশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলোর কোনো শর্টকাট নাই, পড়ার কোনো নিয়ম কানুন নাই। এগুলো যে যত বেশি মেমোরাইজ করতে পারে তত বেশি। কেমিস্ট্রিতে যেমন জৈব যৌগ বোঝার থেকে বেশি মেমোরাইজিং এর জিনিস। বায়োলজিতে কিছু জিনিস আছে যেগুলো আসলে বোঝার কিছু না, পুরোটাই মেমোরাইজ করতে হয়। তো তুমি যদি বুঝতে চাও ভোকাবুলারি, তাহলে মিনিংটা কি সেটা বুঝতে পারো। তো মিনিংটা ডিকশনারি থেকে দেখে নিবা এটার মিনিং কি। বাট নামগুলো তো তোমার মুখস্থ করতেই হবে, সো এটার কোনো শর্টকাট নাই, কোনো সাজেশন নাই। তোমার যদি কঠিন মনে হয় তাহলে বাদ দিতে পারো, 2 থেকে 3 নাম্বার বাদ চলে যাবে পরীক্ষা থেকে। খুব একটা বেশিও না, আবার খুব একটা কমও না। আর যদি পড়তে চাও তাহলে ডেডিকেটেডলি টাইম দিতে হবে। এটার কোনো শর্টকাট নেই, আর সবার সাথে নিয়ম খাটবে না। যেমন আমি নিজে হচ্ছে সবসময় লিখে লিখে দেয়ালে টানায় পড়ছি, তো সবার যে এই নিয়মটা প্রযোজ্য হবে সবার জন্য, ব্যাপারটা কিন্তু এরকম না। ঠিক আছে? তো এটার কোনো সাজেশন নাই, যে যতখানি পড়তে পারো ভালো। ভাই লেকচারের বুকের গুলো পড়লেই হবে? লেকচার বুকের গুলো, হ্যাঁ, যদি পড়তে থাকো আপাতত ওগুলোই আগে শেষ করো। ওটা যদি শেষ হয় তারপরে বাকিগুলো পড়ো। লেকচার বুকেও তো কম দেয়া নেই, সেটাও তো যথেষ্ট সংখ্যক দেয়া। স্লাইডের সাথে তো প্রতিদিন কিছু কিছু দেওয়া হয়, ওগুলো পড়ো ভালো মতো, তাইলেই তো অনেকটা কভার হয়ে যায়। ভাই ইংলিশের ক্লাসগুলো কি ভার্সিটি ঘরের জন্য কভার হবে? যদি বুঝে পড়তে পারো, শুধু ভার্সিটি ঘর না, তুমি যত জায়গায় পরীক্ষা দিবা সব জায়গার জন্যই গ্রামার পার্টটা কভার হয়ে যাবে। ডালিম ভাই নাকি সোফিয়ান ভাই, স্লাইডের সেশনে কি অ্যাড করা হয়নি, একটু দেখেন তো ভাইয়া। আচ্ছা ভাইয়া দেখবো। হ্যাঁ। ওটা অ্যাড করে দেওয়া হয়, তা ওরাও অনেক অনেক সময় দেখে না তো ভাইয়া, তারপর আমি দেখবো নি ইনশাল্লাহ। ভাই ইংলিশ টু ইংলিশ পড়বো, যদি পড়তে পারো খুবই ভালো। একই সাথে দুটো করে শব্দ শেখা হবে। সৃষ্টি লিখেছো চ্যাট ডিসেবল কেন? কারণ তোমরা হচ্ছে নিয়ম মানো না, এই জন্য পেনাল্টি হিসেবে, শাস্তি হিসেবে চ্যাটটা ডিসেবল রাখা হয়েছে। ভাই বিজ্ঞান ও প্রযুক্তি ভার্সিটিতে ইংলিশ মাস্ট অ্যান্সার করতে হয়? হ্যাঁ, সাস টেস্ট ওগুলোতে এখন পর্যন্ত মাস্ট অ্যান্সার করতে হয়। তো এবছর কি করা হবে সেটা তোমাদের সময়ই বলে দিবে। ইংলিশ গত ক্লাস জি 8টা ভাইয়া। হওয়ার কথা, কে বললো বাবলা? 8টা কি হওয়ার কথা ইংলিশ ক্লাস? আচ্ছা, আয়েশা বললো। ইংলিশ ক্লাস 8টা, তোটা ভার্সিটি কোর্সে হওয়ার কথা 7টা ক্লাস। তোমরা মনে হয় স্পেশাল ঘরটা শুনেছো। ইঞ্জিনিয়ারিং এ তো 8টা ক্লাস নর্মালি হয় না ভাইয়া। মানে ফিজিক্যাল ক্লাসে তো 8টা কোনদিন কি হয়েছে? হয় নাই তো মনে হয়। হায়েস্ট 4টা হওয়ার কথা। হ্যাঁ, 4টা, হাইস্ট 4টা। 4 নাম্বার। গত এক্সামে ফ্রেঞ্চ ওয়ার্ডস আসলো, ফ্রেঞ্চ ওয়ার্ড একটু পড়ে রাখতে পারো কয়েকটা, যেগুলো ওই যে তোমার ব্রোমোনো, তারপরে হচ্ছে ডেজাভু, বনজোয়ার, এগুলো পড়ে রাখতে পারো এই কয়েকটা। এর বাইরে খুব একটা পড়ার দরকার নাই। তোমাদের সলভ ক্লাসে তো ওগুলো নিয়ে আলোচনা করেছিলাম, ফ্রেঞ্চ ওয়ার্ড গুলো ইন্টারেস্টিং কিন্তু। তো ওর বাইরে কিন্তু খুব বেশি পড়ার কিছু নাই, তো এগুলো যদি পড়ো হয়ে যাবে মোটামুটি। মানে সাধারণত আসে না, বাট দু এক জায়গায় দিয়ে দেয়। তো কিছু করার থাকে না আসলে, দু এক জায়গায় দিয়ে দিতে পারে। তো এগুলো একটু দেখে রাখতে পারো। ওকে, টাইম ইজ আপ, আমরা আবার ক্লাসে চলে যাচ্ছি। আজকে দেখি আর কি কি টপিক বাকি আছে। তো ভালো করে খেয়াল করো, এই যে হোয়েন এর নিয়মটা। তো হোয়েন, এই নিয়মটা তোমাদের উল্টাপাল্টা লাগতে পারে, যে হোয়েন এর তো দুইটা টেন্স একই থাকে, আবার দুইটা টেন্স আলাদা হয়ে যায়। তো অর্থ বোঝার চেষ্টা করবা। যে ধরো তুমি দুইটা কাজ একই সময় করতেছো, তখন সেটা তোমার হোয়েন দুই সাইডে সেম টেন্স রাখবে। এখানে তো বুঝাই যাচ্ছে। যেমন আমি তোমাকে ফোন দিব, কখন? আমি নিউজটা পাওয়ার পরে। তা আমি নিউজ পাওয়ার পরে তোমাকে ফোন দিব, তাই তো? তাই নিউজ পাওয়ার ঘটনাটা আগে ঘটবে, এরপরে ঘটবে হচ্ছে তোমার ফোন দেওয়ার ঘটনাটা। তো এটা অনেকটা ওই ফার্স্ট কন্ডিশনের নিয়মেই হবে, যে এইটা তোমার ফিউচার টেন্সে হয়েছে, তার মানে এটা প্রেজেন্ট টেন্স হবে, দ্যাটস ওয়াই অ্যান্সার হবে বি নাম্বার, গেট। তেমনই দেখো, তুমি তো আগে টাকা হাতে পাবা তারপরে বই কিনবা। তাহলে এই ঘটনাটা যদি ফিউচারে ঘটে, তাহলে টাকা পাওয়ার ঘটনাটা অবশ্যই তার থেকে আগের কোনো টেন্সে হবে। এটা ফিউচার হলে তাহলে এটা কি হয়ে যাবে? এটা প্রেজেন্ট টেন্স। তাহলে when I get money I will buy a book, this would be the answer। তারপরে দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এটা থেকে সবাই ছেলেপেলে সাধারণত ভুল করে। নো সুনার হ্যাড। অনেকে জানো, যারা জানো ভেরি গুড, না জানলে জেনে রাখো। আমরা ইনভার্সনের টপিক পড়েছিলাম না?
আমরা অ্যাডভার্বের সাথে কিন্তু ইনভার্সন পড়েছিলাম। ইনভার্সন শব্দের অর্থ কি? উল্টায় দেয়া। উল্টায় দেয়া, কাকে উল্টায় দেয়া? সাবজেক্ট আর ভার্বকে উল্টায় দেয়া। কখনো যদি তোমার ভার্ব সাবজেক্টের আগে চলে আসে তখন সেটাকে বলা হয় তোমার ইনভার্সন। নর্মালি তো আমরা সাবজেক্টের পরে ভার্ব লিখি, কিন্তু সাবজেক্টের আগে যদি ভার্ব চলে আসে তখন ইনভার্সন করতে হয়। ইনভার্সন কখন করতে হয়? যখন কোনো নেগেটিভ অ্যাডভার্ব বসে বাক্যে। বাক্যে নেগেটিভ অ্যাডভার্ব ব্যবহৃত হলে, শুরুতে যদি নেগেটিভ অ্যাডভার্ব বসে, তাইলে ইনভার্সন করতে হয়। সো ভাইয়া, ইনভার্সন কেন করে? কোনো বাক্যে আমরা অধিকতর জোর প্রয়োগ করার জন্য ইনভার্সন করে থাকি। যেমন এই উদাহরণ দিয়েও তোমাদেরকে পড়ানো হয়েছিল, জাস্ট মনে করে দিচ্ছি। আই উইল নেভার ডু ইট এগেইন। আমি কোনোদিন কাজটা করব না। এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি, নেভারটা শুরুতে চলে আসবে। নেভার উইল আই ডু ইট এগেইন। এটাকেই বলা হয় ইনভার্সন। নেগেটিভ অ্যাডভার্বটা শুরুতে, তারপরে ভার্ব, তারপরে সাবজেক্ট। তেমনি ভাবে দেখো এখানে নো সুনার, স্কার্সলি, হার্ডলি, এটা তিনটাই কিন্তু তোমার নেগেটিভ অ্যাডভার্ব। এই জন্য কিন্তু সাবজেক্টের আগে ভার্ব চলে আসছে। আর আমরা জানি হ্যাড থাকলে সেটা তো পাস্ট পারফেক্ট হয়ে যায়। দ্যাটস ওয়াই পাস্ট পারফেক্টের পরে হ্যাডের পরে কি হয়? ভার্বের V3 ফর্ম বসে। গেল। এখন মাথায় রাখবা, একটা বাক্যে যদি নো সুনার বসে তাহলে ওই বাক্যে দেন বসা ফরজ, স্কার্সলি থাকলে ওই বাক্যে হোয়েন বসা ফরজ, হার্ডলি হ্যাড থাকলে ওই বাক্যে বিফোর বসা ফরজ। তবে ক্ষেত্র বিশেষে বিফোর না থেকে হোয়েনও থাকতে পারে। তবে দুইটাই যদি অপশনে থাকে আমরা কিন্তু হোয়েন না দিয়ে বিফোর দিব, প্রথম কথা। এখন সবচেয়ে বেশি ভুল ছেলে পেলে যেটাতে করে, এই যে নো সুনার হ্যাড থাকলে ওই বাক্যে দেন দিতে হয় কেন? প্রথম কথা, আমরা কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে দেন বলি না? ইউ আর বেটার দেন মি, তুমি আমার থেকে ভালো, দেন আই, তাহলে এখানে দেনটা বসাইছি কেন? তুলনা অর্থে। তেমনি ভাবে নো সুনার হেড যুক্ত বাক্যটা একটা কম্পারেটিভ ফর্ম। কম্পারেটিভ ফর্ম কেন? এখানে দুটো বিষয়ের ভিতর আলোচনা করা হচ্ছে, দুটো বিষয়ের ভিতর তুলনা করা হচ্ছে। যেমন উই রিচ দ্য স্টেশন একটা, আর দ্য ট্রেন লেফট একটা। তো দুটোর সময়ের ভিতরে কোনটা আগে ঘটেছে, কোনটা পরে ঘটেছে, এইটার জন্যই নো সুনারটা ব্যবহার করা হয়। দ্যাটস ওয়াই আমরা দেন শব্দটা ব্যবহার করি। আমরা তো কখনই বলি না ইউ আর বেটার দেন আই। দেন আই বলি না, কিন্তু তারপরও এইটা অ্যান্সার করতে যে বেশিরভাগ ছেলে পেলে দেন না লিখে দেন লেখে। মাথায় রাখবা, নো সুনার হ্যাড একটা কম্পারেটিভ বাক্য, দ্যাটস এখানে দেন বসাইতে হয়, দেন না। তাহলে এই জন্য এটার অ্যান্সার হবে নাম্বার ডি। নো সুনার হ্যাড উই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। পুরোটা পড়ারও দরকার নেই, আমার খুঁজতে হবে নো সুনার হ্যাড আছে, তার মানে এই বাক্যে দেন থাকবেই। দেন আছে কোথাও উপরে? এখানে দেন নাই, এখানেও নাই, এখানেও নাই, অ্যান্সার হবে ডি নাম্বারটা। এরপরে 2 নাম্বার অ্যান্সার ভুল দেওয়া আছে, এখানে অ্যান্সার হবে বি নাম্বার। নো সুনার হ্যাড হি লেফট দেন আই কেম হবে অ্যান্সার। এন্ড ফাইনালি বুঝাই যাচ্ছে হার্ডলি হ্যাড দ্য ট্রেন স্টপ। হার্ডলি হ্যাড থাকলে কি হয়? বিফোর বসে। বিফোর কোথায় আছে? নাম্বার এ। অ্যান্সার হবে হার্ডলি হ্যাড দ্য ট্রেন স্টপ বিফোর উই গট ডাউন। এটা হবে হচ্ছে অ্যান্সার। যদি বুঝে থাকো ভেরি গুড। দেখে একটা পোল লঞ্চ করি তোমাদের উদ্দেশ্যে, কয়জন পারো? এটা কিন্তু সহজ একটা পোল। পোল নাম্বার 6 অন ইউর স্ক্রিন। খাদিজাতুল কোবরা লিখেছো, 1 হলে কি অ্যান হবে? আচ্ছা, অনেক আগে লিখছিলা। না, টাইম ইজ আপ। দেখো এত সহজ প্রশ্ন, তারপরও মাত্র 53% কারেক্ট অ্যান্সার করেছো, বাকি 47% বললা। কেমনে হবে তাইলে আপু ভাইয়েরা বলো? কত স্বপ্ন আমরা দেখি। যে আমাদের কিন্তু একটা ভালো জিনিস কি, যে আমরা মানে পরিশ্রম কম করি কিন্তু স্বপ্ন বিশাল। সবাই মনে করি ইনশাল্লাহ বুয়েটে চান্স পাবো, ইনশাল্লাহ মেডিকেলে চান্স পাবো। দেখো এই ক্লাসেই তোমার যত স্টুডেন্ট, মানে এটা বলা যায় যে বুয়েটের সিটও কিন্তু মানে মোটামুটি কাছাকাছি। তো এরকম হাজার হাজার স্টুডেন্ট আছে উদ্ভাসের বাইরে, তাই না? তো এত লাখ লাখ স্টুডেন্টের ভিতরে বুয়েটে চান্স পাবে 1000 জন, সাস্টে চান্স পাবে হাতে গোনা 800 জন, 1000 জন। তাহলে এক্সপেকটেশনের দিকে সেই তত বেশি আগায় যাবে যার পারফরমেন্স যত ভালো হবে। তো এখনো যদি তোমরা এটাকে 16 জন অ্যান্সার করছে, এটা একটা কনজাংশন। প্রিপোজিশনে মনে হয়েছে এটা 9 জনের কাছে মনে হয়েছে এটা প্রিপোজিশন, 16 জনের কাছে মনে হয়েছে কনজাংশন। তারাও তো মানুষ, কিন্তু কেন মনে হইলো আমি তো সেটা বুঝি না। বা এটা অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব?
যদি তোমরা 100% অ্যাডজেক্টিভ দাগাইতা আমি খুশি হইতাম যে না এটা আহামরি কোনো ভুল না, কিন্তু কনজাংশন কাদের মনে হইলো ভাইরা বলো তো? কনজাংশন মানে কি? কনজাংশন মানে যেটা দুটো বাক্যকে যুক্ত করবে, দুটো বাক্য, দুটো ক্লজ কিংবা দুটো ফ্রেজকে যুক্ত করবে। এখানে ফার্স্ট শব্দটা কাকে যুক্ত করছে? কাউকে যুক্ত করে নাই, তাহলে তো এটা কনজাংশন হয় না। প্রথম কথা, প্রিপোজিশন, প্রিপোজিশন মানে কারো পূর্বে বসবে। প্রি মানে কি? আগে বসা। পজিশন মানে কি? সে নাউন কিংবা প্রোনাউনের আগে বসবে। এরপরে কে আছে? এরপরে কি? ফুল স্টপ। তাহলে ফুল স্টপ একটা নাউন, তাহলে এখন থেকে আমরা ফুল স্টপকে একটা নাউন বলবো, ঠিক আছে? তাহলে এটাও বাদ, বাকি থেকে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। তো ভুলটা তোমাদের এখানে হইতে পারে যে ভাইয়া এখানে প্রবলেমকে মনে করছি, প্রবলেম তো একটা নাউন, আর আমরা জানি নাউনকে মডিফাই করলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। সো এইটা লজিক্যাল। তো দেখো এখানে প্রবলেমকে ফার্স্ট মডিফাই করে নাই, মডিফাই করেছে সলভকে। বিশেষ না হলে মিনিং চিন্তা করে দেখো, সে দ্রুত প্রবলেম করে নাকি দ্রুত প্রবলেমের সমাধান করে? সে দ্রুত সমাধান করে। সমাধান কি? সলভস। সলভস কি একটা ভার্ব, আর আমরা জানি ভার্বকে যে মডিফাই করে তাকে কি বলা হয়? অ্যাডভার্ব বলা হয়। তাহলে অ্যান্সার হবে নাম্বার সি, অ্যাডভার্ব। দেখি একটু হ্যান্ড রেজ করো তো, কারা কারা বুঝছো? হ্যান্ড রেজ করো, হ্যান্ড রেজ অপশন তো আছে নাকি? হ্যান্ড রেজ অপশনও নাই? আচ্ছা, হ্যান্ড রেজ অপশন দিয়েছি, সবাই একটু হ্যান্ড রেজ করো, দেখি কারা কারা বুঝছো। খুবই সহজ জিনিস কিন্তু ভাই আপুরা। ওকে, সামনের দিকে চলে যাই তাহলে। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। দেখো এরপর আসে লিঙ্কার। তো লিঙ্কার এগুলো মোটামুটি মেমোরাইজ করার জিনিস, সেখান থেকে খুব বেশি আলোচনা করব না, জাস্ট একটু দেখাই দিই তোমাদেরকে। দেখো ডেসপাইট মানে সত্ত্বেও, আবার ইনস্পাইট অফ মানেও সত্ত্বে। ইনস্পাইট অফ কিভাবে লেখা হয় দেখো, ইনকে আলাদা লেখা হয়, স্পাইটকে আলাদা লেখা হয়, এরপরে অফ লেখা হয়। তো মাথায় রাখবা ডেসপাইট আর ইনস্পাইট অফ একই জিনিস, কিন্তু ডেসপাইটের পরে অফ বসে না, ইনস্পাইটের অফ পরে অফ বসে। তো ঠিক আছে। প্রোভাইডেডের মানে হচ্ছে মানে কেবল তখনই, তুমি কেবল তখনই মিউজিক শুনতে পারবা যদি তোমরা কাউকে ডিস্টার্ব না করো, এই জন্য প্রোভাইডেড বসছে। প্রোভাইডেডকে তুমি ইফ অর্থেও ব্যবহার করতে পারো, ঠিক আছে? ইফ বা অনলি ইফ অর্থেও ব্যবহার করা যেতে পারে। আনলেস মানে যদি না, সিন্স মানে কারণ। তো এখানে সিন্সের নিয়মটা দেখাই দিব জাস্ট, আর বাকিগুলো তোমরা নিজেরা পড়ে নিবা। তো ভালো করে খেয়াল করো, সিন্সের নিয়মটা খুবই ইফেক্টিভ একটা নিয়ম, আর খুব পরীক্ষায় আসার মতো। আমি দুটো একটা বাক্য লিখে তোমাদেরকে বুঝাই দেই। সিন্স আই ওয়াজ ইল, আই couldn't go out। আমি অসুস্থ ছিলাম এবং সেই কারণে আমি বাইরে যাই নাই। তো আমরা তো জানি যে সিন্স থাকলে একটা অংশ পাস্ট ইনডিফিনিট থাকলে আরেকটা পাস্ট পারফেক্ট হয়ে যায়। তো এখানে তো হ্যাড হওয়ার কথা। এই জন্য মাথায় রাখবো সিন্সের দুইটা অর্থ প্রদান করে। সিন্সের একটা অর্থ সে কারণ কিংবা ফলাফল বোঝায়, ঠিক আছে? বা যেহেতু বোঝায়, যেহেতু কারণ কিংবা তোমার কোনো কিছুর রিজন বোঝায়, এক কথায় কোনো কিছুর কজ বোঝায়, সেই ক্ষেত্রেও সিন্স ব্যবহৃত হয়। আর সিন্স বলতে সময়ের বিস্তৃতিও বোঝানো হতে পারে। যেমন ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স সিন্স আই স ইউ। তাহলে দেখো অনেক বছর হয়ে গেছে আমি তোমাকে দেখেছি। তাহলে এখানে কি তোমার কারণ বুঝাচ্ছে যে অনেক বছর হয়ে গিয়েছে কারণ আমি তোমাকে দেখেছি? না। তার মানে যখন সিন্স তোমার সময় অর্থ বা ব্যক্তিকাল অর্থ বোঝাবে, তখন দুইটা অংশে টেন্সের এই তারতম্যটা হবে, যেটা বলছি আগের অংশ প্রেজেন্ট থাকলে পরেরটা পাস্ট ইনডিফিনিট, আগের অংশ পাস্ট ইনডিফিনিট থাকলে পরেরটা পাস্ট পারফেক্ট। আর সিন্স দিয়ে যদি কারণ বোঝায় তাহলে উভয় অংশের টেন্স সেম থাকবে। যেহেতু আমি অসুস্থ ছিলাম তাই আমি বাইরে যেতে পারি নাই, দুইটা অংশের টেন্সটা সেম থাকবে। ওয়াজ পাস্ট ইনডিফিনিট টেন্স, ক্যান থেকে কুড হয়ে গেছে, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স। আশা করি বুঝতে পারছো। তো কাইন্ডলি সবাই একটু আরেকবার হ্যান্ড রেজ করো, দেখি এই টপিকটা কে কে বুঝছো। যে সিন্স যদি তোমার সময় আর কারণ অর্থে প্রকাশ করে তাইলে কি কি হবে। ওকে, এবার হ্যান্ড রেজিং একটু কম, তার মানে কম কম বুঝছো নাকি? ওকে, সামনের দিকে চলে যাই তাহলে আমরা। দেখো লিঙ্কার গুলো পড়ে নিবা, এরপর আসে অ্যানালজি। অ্যানালজিটা খুব ইন্টারেস্টিং আর কিছু কিছু জায়গার জন্য ইম্পর্টেন্ট। তোমরা যদি আইবিএ তে পরীক্ষা দিতে চাও, হোক সেটা ঢাকা ভার্সিটি আইবিএ, হোক সেটা জাহাঙ্গীরনগর আইবিএ, কিংবা হোক সেটা রাজশাহী ইউনিভার্সিটি আইবিএ, তো যে কোনো জায়গায় আইবিএ তে পরীক্ষা দিতে যাও অ্যানালজি পাবা। তুমি আইইউটি তে পরীক্ষা দিতে যাও, সাস্টে পরীক্ষা দিতে যাও, দু একটা অ্যানালজি পেয়ে যাবা। এমআইসটি তে পরীক্ষা দিতে যাও, দু একটা অ্যানালজি পেয়ে যাবা। আবার যে কোনো যদি বিজনেস ফ্যাকাল্টি গুলোতে পরীক্ষা দিতে যাও অ্যানালজি পেয়ে যাবা, ঠিক আছে? তো অ্যানালজি খুবই ইম্পর্টেন্ট। এটার জন্য গ্রামার যে খুব বেশি জানতে হবে এমন না, বাট তোমার উপস্থিত বুদ্ধি থাকতে হবে অনেক বেশি। যার যত বেশি উপস্থিত বুদ্ধি সে তত ভালো মতো বুঝতে পারবে অ্যানালজি জিনিসটা কি। যেমন অ্যাপল আর ফ্রুট, এর ভিতরে সম্পর্কটা বের করতে হবে। অ্যাপল আর ফ্রুটের ভিতরে সম্পর্কটা বের করতে পারলে অ্যান্সার বের করতে পারবা। তো অনেকের মাথায় অনেক কিছু আসতে পারে,
তো মনে হইতে পারে যে টিচার এক ধরনের, হেডমাস্টার, ভেজিটেবল, ক্যারট এক ধরনের ভেজিটেবল, অনেক কিছুই মনে হইতে পারে। সো আমার প্রথম দেখাতেই যেটা মনে হয়েছে যে অ্যাপল একটা হচ্ছে তোমার প্রপার নাউন, ফ্রুট হচ্ছে তোমার একটা কমন নাউন। ঠিক আছে, কারণ মানে ফ্রুট একটা ফল, এটা কমন, তার একটা স্পেসিফিক জনরা হচ্ছে তোমার এই অ্যাপল। তাহলে এই সম্পর্কটা আমি ভেজিটেবল ক্যারটের ভিতরে করতে পারি। ভেজিটেবল ক্যারট, খুবই ইজি। বোটানি প্ল্যান্টস, বোটানি প্ল্যান্ট নিয়ে কাজ করে, জুওলজি অ্যানিমাল নিয়ে কাজ করে, এটা যে কেউ পারবে, খুবই সহজ। তো ফাইনালি সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে ফায়ার অ্যাশেস। তো তোমাদের চ্যাট বক্সটা আবার একটু ওপেন করে দিচ্ছি, তোমরা সবাই একটু কাইন্ডলি অ্যান্সার করো, 3 নাম্বারটার উত্তর কি হবে? ফায়ার অ্যাশেস, এবিসিডি কোনটা হবে? সোফার একজনের, 2-3 জনের কারেক্ট অ্যান্সার হয়েছে, বেশিরভাগ ভুল। পূর্ণতা লিখেছো ভাই 4টে ইংলিশের টপিকগুলো কি আইবি ইংলিশের জন্য ইনাফ হবে? এইরকম 4টা না 40টা ক্লাস দিলেও আইবি এর ইংলিশের জন্য ইনাফ হবে না। আইবি এর ইংলিশ খুব কঠিন হয়, তোমার গ্রামার পার্টে খুব অল্প প্রশ্ন আসে, বেশিরভাগগুলো আসে ভোকাবুলারি থেকে। ঠিক আছে, ভোকাবুলারি, অ্যানালজি। তো নর্মাল পরীক্ষার থেকে আইবি এর পরীক্ষার পার্থক্য অনেক বেশি হয়ে থাকে। রিফাতের প্রশ্ন জবাব দাও। ও আইবিএ কি ভাইয়া? আচ্ছা, যদি আইবিএ কি যদি না জানো তাহলে এখন আর নতুন করে জানার দরকার নেই আইবিএ কি, মাথাটাতে হ্যাং হয়ে যেতে পারে। ঠিক আছে, ওকে, টাইম ইজ আপ। দেখি চ্যাটটা আবার অফ করে দেই তোমাদের। তো মাত্র হাতে গোনা কয়েকজন অ্যান্সার করতে পেরেছো। অ্যান্সার আমি একটা একটা করে ব্যাখ্যা করি, দেখো। ফায়ার, আগুন। অ্যাশেস মানে কি? তোমার ছাই। তার মানে কোনো জায়গায় আগুন ধরে, আগুন নিভে গেলে তারপরে সেখানে ছাই পড়ে থাকে। তার মানে কি, এটা একটা তোমার একটা ইনসিডেন্ট, তারপরে কনসিকুয়েন্সেস বোঝাচ্ছে যে একটা ইনসিডেন্টের পরে কনসিকুয়েন্সেস কি থাকে। দেখো এক্সিডেন্ট, তোমার ডিলের কারণে, তোমার অ্যাক্সিডেন্টের কারণে তোমার ডিলে হইতে পারে, আবার নাও হইতে পারে। এটা কিন্তু সবসময় বাধ্যতামূলক না। যেমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তারপরে তোমার সময় মানে ডিলে হয়ে গেল, ব্যাপারটা ওই রকম না। যেমন আগুন নিভে গেলে ছাই কিন্তু পড়ে থাকে, সেটা পার্মানেন্ট মোটামুটি, তুমি যতক্ষণ পর্যন্ত না সরাও। কিন্তু অ্যাক্সিডেন্টের সাথে ডিলের কিন্তু ওই সম্পর্কটা নাই, তো প্রথমটা বাদ। বি নাম্বারটা ওয়াটার ওয়েভ, পানির ঢেউ আসলো, পানির ঢেউ এসে চলে গেল, তাহলে কি পানি রেখে যাবে নাকি পানি নিয়েই চলে যাবে? সমুদ্র সৈকতে গেছো না, সমুদ্র সৈকতে তোমার তীর ভিজাই দিয়ে যায়, আবার পানি চলে যায়, তার মানে কি পানি থাকে? না, ওয়াটারের সাথে ওয়েভও চলে যায়, ঢেউগুলো চলে যায়। তাইলে বি নাম্বারটা হইলো না। উড মানে কি? কাঠ। স্প্লিন্টার মানে হচ্ছে ছোট ছোট টুকরা। তাহলে কাঠ, ধরো এখানে একটা কাঠ রাখছো, বিশাল বড় একটা কাঠ, ওই কাঠটা তুলে নিলা, তারপর কি দেখবা কাঠের টুকরা পড়ে আছে? না। তাহলে ডি নাম্বারও হয় না ভাই। এইভাবে ঠান্ডা মাথায় চিন্তা করবা। দেখো, তোমার আগুন নিভে গেলে যেমন ছাই পড়ে থাকে, তেমনি তোমার জীবন থেকে একটা ইভেন্ট চলে গেলে তার মেমোরিজ থেকে যায়। এই জন্যই বলেছি রিলেশনটা বের করতে হবে, যেমনটা আমরা ধারায় বের করি, 7, 13, তারপরে 25, তারপরে সংখ্যাটা কি হবে তোমরা কিন্তু ইজিলি বের করতে পারবা, কারণ সম্পর্ক দেখছো যে 6-এর ব্যবধান 12-র ব্যবধান, নেক্সট ব্যবধানটা হবে তোমার কতর? তোমার 24-এর ব্যবধান হবে। তাহলে অ্যান্সার এখানে কি হবে? 24 যদি যোগ করো 49। তেমনি ভাবে যেভাবে আমরা ম্যাথমেটিক্সের অ্যানালজিটা করি, ইংলিশে অ্যানালজিটা ওইভাবেই চিন্তা করতে হবে, যে এখানকার রিলেশনটা কেমন। এখানকার রিলেশনটা হচ্ছে তোমার ইনসিডেন্ট অ্যান্ড কনসিকুয়েন্সেস, তেমনি আমাদের জীবনে কোনো একটা ঘটনা ঘটে গেলে তারপরে মেমোরিজ থেকে যায়। দ্যাটস ওয়াই অ্যান্সার হবে নাম্বার সি। বুঝতে পেরেছো? অ্যান্সার হবে হচ্ছে নাম্বার সি। ওকে, তাহলে এটা হয়ে গেল। এরপরে যদি চলে যাই, এবার আসি হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। তো ট্যাগ কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট একটা টপিক তোমার যে কোনো ভর্তি পরীক্ষার জন্য। এখানে বেশ কিছু নিয়ম আছে, একটা একটা করে অ্যান্সার করব। তার আগে বেশ কিছু প্রশ্ন মনে হয় জমা হয়েছে, একটু অ্যান্সার দেই। ভাইয়া ইস্তিয়াকের সাজেশনটা দেখেছেন কোয়েশ্চেন অ্যান্সার বক্সে? ইস্তিয়াক। হ্যাঁ, অ্যাপেক্স বই পড়ো। অ্যাপেক্স মানে কি জানো? ইস্তিয়াক মানে চূড়া। এত পরে পরে এত চূড়ায় উঠবা, পরে দেখবে নামতে পারবো না এখান থেকে। ইস্তিয়াক কি ওয়ালি ভাইয়ের তুমি কি মানে অ্যাম্বাসেডর নাকি? হ্যাঁ, ওয়ালি ভাইয়ের অ্যাম্বাসেডর, যে বলে দিছে ওয়ালি ভাই যে ক্লাসে ক্লাসে বইলো তোমাকে ফ্রি বই দিব। যাই হোক, ওয়ালি ভাই কিন্তু পরিচিত, আমার কথা বইলো ওয়ালি ভাইকে, বইলো সোনিয়া আপুর ছোট ভাই। ঠিক আছে, ওয়ালি ভাই আমার খুব ক্লোজ মানুষ, তুমি যদি ওয়ালি ভাইয়ের অ্যাম্বাসেডর হও খালি আমার পরিচয়টা দিও, সোনিয়া আপুর ছোট ভাই, দিলেই হবে। আচ্ছা যাই হোক, কিছু প্রশ্নের উত্তর দেই। ভাই অ্যাপল ফ্রুট না? হ্যাঁ অ্যাপল তো ফ্রুট, সমস্যা কি তাতে? অ্যাপল ফ্রুটের তো ব্যাখ্যা করেছি। হুরাইরা লিখেছে ইনস্টিটিউট অফ বিজনেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এক্স্যাক্টলি। আইবিএ হচ্ছে ঢাকা ভার্সিটির একটা স্বতন্ত্র ইনস্টিটিউট। আইবিএ যেটাকে বলা হয় ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এটাতে আলাদা পরীক্ষা হয়, 10-15 হাজার পরীক্ষা দেয়, তার ভিতর থেকে
চান্স পায় হচ্ছে মাত্র 160 থেকে 70 জন, এরপরে হচ্ছে ভাইবা দিয়ে আরো 50-60 জনকে বাদ দিয়ে দেওয়া হয়। কোনো বছর 115 জন নেয়, কোনো বছর 120 জন নেয়। খুবই কঠিন। তো এখন আইবি এর ধান্দা করার বাদ দাও। আশরাফুলের প্রশ্ন ভাবলাম, আমাদের বাকশক্তি বন্ধ কেন? খুব সুন্দর কথা লিখছো আশরাফুল, ভালো লাগছে। বাকশক্তি বন্ধ কেন? আমাদের সবারই বাকশক্তি মোটামুটি বন্ধ। মানে মোটামুটি কোন, মানে আমাদের কি বাকশক্তি আছে? চাইলে কি যে কোনো কিছু বলতে পারি? এইখানে যদি একটা উল্টাপাল্টা কথা বলি, তোমরা তো একদম কেস করে দিবা যে টাকা দিয়ে ভর্তি হয়েছে উদ্ভাসে ভাইয়ার কথা শোনার জন্য, তোমাদের দুইটা বকা না দিতে। ট্রাস্ট মি ভাইয়া, আপুরা, তোমাদের থেকে সবচেয়ে বেশি যে ধরনের মেসেজ পাই আমরা, জানো সেটা কি? যে ভাইয়ার এত রুড কেন? ইংলিশ টিচাররা কি সবাই রুড হয়? সবাই কি এত রাগী হয় ইংলিশ টিচাররা? মানে এটা সবচেয়ে বেশি প্রশ্ন তোমাদের থেকে এটাই পাই। তাহলে বলো, আমাদের বাক স্বাধীনতা তো কেড়ে নিচ্ছ তোমরা, কিছু বলতেই তো ভয় পাই। ক্লাসে থাকলে তো দুই একবার বকা টকা দিচ্ছি, কিন্তু অনলাইনে বকা দিলে তো একদম ভাই 12টা। একদম এটা রেকর্ড করে ছেড়ে দিবা। বাক স্বাধীনতা মানে এটা না তুমি চৌরাস্তায় গিয়ে হাত পা উঁচিয়ে তুমি বলবা যে আমাকে শুনেন, আমাকে শুনেন। এটা তো বাক স্বাধীনতা না। তো মানুষ শোনার চেয়ে তোমাকে পাবনা পাঠিয়ে দিবে একদম। ওকে, তাই আমরা এখন আবার চলো একটু ক্লাসে চলে যাই। আচ্ছা, আমাদের এই কোর্স শেষ কবে হবে, অ্যাডমিশন কবে হতে পারে? অ্যাডমিশন কবে হতে পারে সেটা আমাদের আগে তোমরাই জানবা। তো তোমরা ঠিক যেদিন জানবা আমরাও ঠিক ওই দিনই জানবো, কোনো সমস্যা নাই। আর তোমাদের কোর্স এক্সামের আগেই শেষ হয়ে যাবে, সমস্যা নেই। তোমাদের মোটামুটি ফেব্রুয়ারি ফার্স্ট উইকের ভিতরেই কোর্স শেষ হয়ে যাবে, আমি যতদূর জানি। ফেব্রুয়ারি ফার্স্ট উইকের ভিতরে। ঠিক আছে, ওকে। তারপরে চলো ট্যাগ কোয়েশ্চেনে চলে আসি। ট্যাগ কোয়েশ্চেনে অনেক নিয়ম আছে, একটা একটা করে দেখাই দিই। প্রথম কথা, এই নিয়মগুলো খুব কাজে আসবে তোমাদের যদি একটু মনোযোগ দাও। প্রথমে আসি হচ্ছে তোমার হ্যাভ গ্রুপের ভার্বে। তো হ্যাভ গ্রুপ বলতে কি বোঝায়? হ্যাভ গ্রুপের ভিতরে বেশ কিছু ভার্ব আছে। এখানে হ্যাভ হতে পারে, হ্যাজ হতে পারে, হ্যাড হতে পারে। তো হ্যাভ, হ্যাজ, হ্যাড এটা একটা বাক্যে তোমার অক্সিলারি ভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে, অক্সিলারি ভার্ব। আবার এরা প্রিন্সিপাল ভার্ব হিসেবেও বা মেইন ভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে। উদাহরণ, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি। তাইলে হ্যাভ ডান, এখানে হ্যাভটা কি? হ্যাভ হচ্ছে তোমার একটা অক্সিলারি ভার্ব। কিভাবে বুঝলাম? তারপরে আরেকটা ভার্ব আছে, মানে একটা ভার্বকে সাহায্য করার জন্য যখন বসবে তখনই তো অক্সিলারি বলবো। আর এটা মেইন ভার্ব কখন? আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে। এখানে কিন্তু হ্যাভটা অক্সিলারি না, মেইন ভার্ব। কারণ মানে একটা বাসে যদি তোমার ড্রাইভারই না থাকে, সেখানে কি আর হেল্পার থাকে? হেল্পার তো নিজেই ড্রাইভার হয়ে যায়। ব্যাপারটা এরকম। এখানে ড্রাইভার হচ্ছে ডান, তার হেল্পার হচ্ছে হ্যাভ। এখানে কোনো ড্রাইভার নাই, হেল্পার নিজেই ড্রাইভার হয়ে গেছে। তাহলে আই হ্যাভ আ পেন এখানে মেইন ভার্ব। তো মাথায় রাখবা, হ্যাভ গ্রুপের ভার্ব গুলো যখন অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন তোমার ট্যাগ কোয়েশ্চেন হ্যাভ ধরেই করতে হয়। তাহলে এটার অ্যান্সার হবে হ্যাভেন্ট আই। অ্যান্সার কি হবে? হ্যাভেন্ট আই। তেমনি আই হ্যাভ আ পেন, এটাতে মেইন ভার্ব, তো এটা ট্যাগ কোয়েশ্চেন দুভাবে করতে পারো। ডোন্ট আইও লিখতে পারো তুমি, হ্যাভেন্ট আইও লিখতে পারো তুমি, দুটোই লিখতে পারো। তবে মাথায় রাখবা, এটার ভিতরে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ডোন্ট আই। তাই পরীক্ষায় যদি অপশনে দুইটাই থাকে, অ্যান্সার করবা ডোন্ট আই। মাথায় থাকে যেন, দুটোই থাকলে ডোন্ট আই অ্যান্সার করব। দ্বিতীয় কথা, হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে যদি তোমার টু থাকে, হ্যাভ হ্যাজ হ্যাডের পরে যদি টু থাকে, যেমন তারপরে কিন্তু তোমার ডু ভার্বকে ধরেই করতে হয়। কোন ভার্বকে ধরে করব আমরা? ডু ভার্বকে ধরেই করব। তাইলে এখন তোমাদের চ্যাট বক্সটা আবার ওপেন করে দিচ্ছি। চ্যাট বক্সে আশা করতেছি তোমরা এক্সট্রা কোনো কথা বলবা না, থাকবে। আর যে যে এক্সট্রা কোনো কথা বলবা চ্যাট বক্সে, তাকে কিন্তু একদম লাইভে নিয়ে আসবো। লাইভে নিয়ে এসে বলবো এখন প্রশ্ন করো, দেখি কি কি প্রশ্ন। তাহলে দেখো, যত প্রশ্ন কোয়েশ্চেন অ্যান্সার বক্সে। এখন বলো, হি হ্যাজ টু ওয়ার্ক হার্ড টু গেট হায়ার স্যালারি, এটার অ্যান্সার কি হবে সবাই বলো। ট্যাগ কোয়েশ্চেন গুলো তোমরা অ্যান্সার করবা, আর আমি জাস্ট ভুল ধরাই দিব আর নিয়ম শিখাই দিব। বলো, কি বলেছি? হ্যাভ হ্যাজ এর পরে টু থাকলে ডু ভার্ব দিয়ে করতে হয়, ডু ভার্ব। তাহলে ডু ভার্ব হইলে এখানে হি বসবে, হি এর সাথে ডু কি হয়ে যায়? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইয়েস হয়ে যাবে। তাহলে অ্যান্সার হবে ডাজন্ট হি। হি হ্যাজ টু ওয়ার্ক হার্ড, তাহলে অ্যান্সার কি হবে? ডাজন্ট হি হবে। কি বললাম মাত্রই দেখো, যে হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে টু থাকলে ভার্ব, ডু ভার্ব দিয়ে ট্যাগ কোয়েশ্চেন করতে হয়। হি হ্যাজ টু ওয়ার্ক হার্ড টু গেট হায়ার স্যালারি, অ্যান্সার হবে ডাজন্ট হি। এরপরে দে হ্যাডন্ট লেফট হোয়েন ইউ অ্যারাইভড, অ্যান্সার কি হবে বলো। এখানে কোন ভার্ব হিসেবে বসছে? এখানে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব হলে হ্যাভ দিয়ে করতে হয়। অ্যান্সার কি হবে? হ্যাড নট থেকে হ্যাড হয়ে যাবে, এরপরে দে বসবে, অ্যান্সার হবে হ্যাড দে।
বুঝা গেছে? অ্যান্সার হবে হ্যাড দে। তারপর আই অ্যাম ইয়োর ওয়েল উইশার, এম থাকলে ট্যাগ কোয়েশ্চেন দুই ভাবে করা যায়। তুমি চাইলে আরএনটাই লিখতে পারো, তুমি চাইলে এইনটাই লিখতে পারো, দুইটাই লিখতে পারো, দুইটাই কারেক্ট। কিন্তু অনেকে আবার আছে এমএনটাই লেখে, ওগুলো কিন্তু ভুল একদম টোটালি। আরএনটাই হচ্ছে ব্রিটিশ নিয়ম, এইনটাই হচ্ছে আমেরিকান নিয়ম। তো মাথায় রাখবা পরীক্ষায় দুইটাই থাকতে পারে, আরএনটাই এইনটাই দুইটাই থাকতে পারে, তখন আমরা আরএনটাইটা অ্যান্সার করব। আরএনটাইটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? আর পরের কথা, লেটস যুক্ত যে কোনো বাক্যে ট্যাগ কোয়েশ্চেন চোখ বন্ধ করে শ্যাল উই হবে, অ্যান্সার কি হবে? শ্যাল উই। লেটস গো টু আ পিকনিক, অ্যান্সার হবে শ্যাল উই। এটা খুবই সহজ। তারপরে আসি ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেনে, ভালো করে খেয়াল করো ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন। তো আমরা জানি ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে মূল বাক্যটা যদি তোমার অ্যাসার্টিভ মানে তোমার অ্যাফিরমেটিভ হয়, হ্যাঁ বাচক হয়, তাহলে ট্যাগ কোয়েশ্চেন কি হয়? ট্যাগ কোয়েশ্চেন হয় না বাচক। আর মূল বাক্যটা যদি না বাচক হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেন হয় হ্যাঁ বাচক। কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটু আলাদা। ইম্পারেটিভ সেন্টেন্সের মূল বাক্যটা যদি হ্যাঁ বাচক হয়, ট্যাগ কোয়েশ্চেন হ্যাঁ না দুটোই হতে পারে। ইম্পারেটিভ সেন্টেন্স না বাচক হলে ট্যাগ কোয়েশ্চেন তখন অবশ্যই হ্যাঁ বাচক হবে। ভাই একটু উদাহরণ দেন। দেখো, ওপেন দ্য ডোর, দরজাটা খোলো। তো এটা ট্যাগ কোয়েশ্চেন তুমি হ্যাঁ বাচক না বাচক দুইটাই করতে পারো। উইল ইউ লিখতে পারো, তুমি ওয়ন্ট ইউ লিখতে পারো। উইল ইউ, ওয়ন্ট ইউ দুটোই এখানে অ্যাপ্রোপ্রিয়েট, উইল ইউ, ওয়ন্ট ইউ, ঠিক আছে? কিন্তু আমি যদি বলি ডোন্ট ডু দিস, কাজটা করো না, ডোন্ট ডু দিস, এটা ট্যাগ কোয়েশ্চেন কি? তুমি ওয়ন্ট ইউ দিতে পারবা না, এখানে কেবলমাত্র উইল ইউ দিতে হবে। তাহলে মূল কথা কি, ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা হ্যাঁ বাচক হয় সেটা উইল ইউ কিংবা ওয়ন্ট ইউ, আর না বাচক হইলে উইল ইউ হবে। তাইলে পাস দ্য সল্ট, অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে উইল ইউ। কথা বোঝা গেছে? উইল ইউ হবে অ্যান্সার। এরপরে বলো নোবডি ফন্ট, অ্যান্সার কি হবে? নোবডি, এটা এটা পি বসবে একটা, নোবডি ফন্ট, নোবডি ফন্ট হবে এখানে। সবাই অ্যান্সার করো দ্রুত। দেখো, তো প্রথম কথা তোমাদের এখানে কিছু জিনিস আমি নোট করে দেই, তোমাদের খুব কাজে আসবে। কিছু জিনিস নোট করে দেই তোমাদের, পরবর্তীতে তোমরা ট্যাগ কোয়েশ্চেন পড়া সহজ হয়ে যাবে। তো প্রথম কথা, আমরা সাবজেক্ট চেঞ্জ করব কোথায় কোথায় কাকে দিয়ে। দেখো আমি দুটো গ্রুপ লিখে দিচ্ছি। গ্রুপ নাম্বার 1, এখানে ধরো ইট সামথিং এনিথিং এভরিথিং নাথিং। ইট সামথিং এনিথিং এভরিথিং নাথিং, এরা যদি কোনো বাক্যে বসে তাহলে এদের পরিবর্তে আমরা ট্যাগ কোয়েশ্চেন হিসেবে ইট বসাই। আর যদি আমরা দেখি ইট এগুলো নাই, এদের বদলে কি আছে? নো ওয়ান, নোবডি, নান, নাইদার কিংবা এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, সামবডি। এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, সামবডি, এদের বদলে আমরা ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্টে দে বসাই। তাহলে এটা কিন্তু ভালো করে মেমোরাইজ করব। তো এর পাশাপাশি আরেকটা গ্রুপ আছে, যে গ্রুপটা নিয়েও আমাদের একটু আইডিয়া রাখতে হবে। অর্থাৎ একটা বাক্য নেগেটিভ হইলে তো আমরা জানি ট্যাগ কোয়েশ্চেন তোমার অ্যাফিরমেটিভ করতে হবে। তো নট থাকলে নেগেটিভ হয় আমরা জানি। কিন্তু এছাড়া কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো একটা বাক্যে বসলে বাক্যটা নেগেটিভ হয়ে যায়। যেমন নাইদার, নো, নান, নো ওয়ান, নোবডি, নাথিং, এগুলোকে বলা হয় ডিরেক্ট নেগেটিভ ওয়ার্ড। এটা থাকলে বাক্য দেখলেই বোঝা যায় এটা নেগেটিভ। এছাড়া আরো কিছু শব্দ বসতে পারে, যেমন দেখো স্কার্সলি, কি বসতে পারে? স্কার্সলি, হার্ডলি, হার্ডলি এভার, বেয়ারলি, সেলডম, লিটল, ফিউ। এদেরকে বলা হয় তোমার ইনডিরেক্ট নেগেটিভ ওয়ার্ড। তো এরা একটা বাক্যে থাকলে বাক্যটাও তখনও নেগেটিভ হয়ে যায়। তাহলে প্রথম কথা, সাবজেক্ট রিপ্লেস করব কাকে কাকে দিয়ে সেটা দেখলাম। আর সেকেন্ড কথা, একটা বাক্য নেগেটিভ কিভাবে বুঝবো? ওই বাক্যে নট থাকবে, নট না থাকলে এগুলো যে কোনোটা যদি একটা বাক্যে থাকে তাহলে বাক্যটা কিন্তু তোমার নেগেটিভ হয়ে যায়, তখন ট্যাগ কোয়েশ্চেনটা অ্যাফিরমেটিভ করতে হয়। তো দেখো নোবডি ফন্ট, বাক্যটা নেগেটিভ, তাহলে ফন্ট এটা পাস্ট টেন্স আছে, ডিড হয়ে যাবে। আর নোবডির বদলে কি বসবে? দে বসবে। তাহলে ডি দিতে হবে এটার অ্যান্সার। তাহলে দেখো একদম পুরোটা কিন্তু সাম আপ করে দিছে। এইটা যদি কেউ ভালো মতো আয়ত্ত করতে পারো তার সব সমস্যা সমাধান। ফাইনালি বলো, ইউ হ্যাভ টু পেটস, এটার অ্যান্সার কি হবে? ইউ হ্যাভ টু পেটস, কি হবে অ্যান্সার? ভেরি গুড, ভেরি গুড। তারপরেও অনেকে লিখতেছো হ্যাভেন্ট ইউ, আমি কি বলছি অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? এখানে দুইটাই হতে পারে, ডোন্ট ইউও হতে পারে, হ্যাভেন্ট ইউও হতে পারে। অ্যাপ্রোপ্রিয়েট কোনটা বলো তো? অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ডোন্ট ইউ। তাইলে আমরা ডোন্ট ইউটাকেই
বেশি পড়ার চেষ্টা করবো, কারণ পরীক্ষা অপশনে দুটোই থাকতে পারে। এর ভিতরে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ডোন্ট ইউ। ইউ হ্যাভ 2 পেয়ার্স, অ্যান্সার হবে ডোন্ট ইউ। ওকে, তারপর দেখো আরো কিছু ট্যাগ কোয়েশ্চেন আছে। আই নিড সাম বুক, এখানে নিডটা কি? তোমার মেইন ভার্ব। এখানে কিন্তু অক্সিলারি ভার্ব না। অক্সিলারি ভার্ব কখন হইতো? যদি নিড নট বসতো, নিড নট অক্সিলারি, কিন্তু নিড হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তাহলে অ্যান্সার কি হবে? ডোন্ট আই, অ্যান্সার হবে ডোন্ট আই। একজন লিখছে ভাই 5 নাম্বার ওন্ট ইউ হবে না, 5 নাম্বার উইল ইউ ওন্ট ইউ, হ্যাঁ দুইটাই হতে পারে। আমি তো বলেইছি তোমার এখানে দুটোই হতে পারে, এই যে লিখেও দিচ্ছি, দেখো উইল ইউ ওন্ট ইউ দুটোই হতে পারে। তাহলে এটা হবে ডোন্ট আই। তারপর দেখো ওয়ার্ড টু, এটা একটা মডেল অক্সিলারি। ওয়ার্ড টুর বদলে আমরা এখানে ওয়াটেন্ট আইও লিখতে পারি, আবার এখানে ওয়ার্ড টু যেহেতু শুড, তাইলে আমরা এটাকে শুডেন্ট আইও বলতে পারি। তাহলে শুডেন্ট আই অথবা ওয়াটেন্ট আই দুটোই কারেক্ট এখানে। ঠিক আছে, 8 নাম্বার কি নিডেন্ট আই হবে? না, নিডেন্ট আই হবে না, অ্যাবসলিউটলি নো। এখানে ডোন্ট আই হবে, এখানে ওটেন্ট আই, শুডেন্ট আই। বুঝতে পেরেছো? তারপরে দেখো বাংলাদেশ ক্রিকেট টিম ওন দ্য ম্যাচ ওভার শ্রীলঙ্কা। তাহলে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে ম্যাচটা জিতেছে, তাইলে ওন, ওন থেকে এখানে ডিডেন্ট হয়ে যাবে, আর খেলার দলের মানে এগেইনস্টে আমরা দে বসাই। অ্যান্সার কি হবে? ডিডেন্ট দে। বাংলাদেশ ক্রিকেট টিম ওন দ্য ম্যাচ ওভার শ্রীলঙ্কা। এরপরে দেখো দেয়ার হ্যাজ নট বিন আ গ্রেট রেসপন্স টু দ্য সেল। অ্যান্সার কি হবে? ভেরি গুড, অ্যান্সার হবে হচ্ছে এখানে হ্যাজ দেয়ার। এরপরে দেখি 12 নাম্বার, আমি যদি দেখাও নিয়ে আসি, দেখো এভরিবডির বদলে দে বসবে এখন, তারপরে অ্যান্সার করো 12 নাম্বারটা, দেখি কয়জন পারো। তোমার চোখের সামনে নকল, আশেপাশ থেকে নকল সাপ্লাই দিচ্ছে মনে করো পরীক্ষায়, তারপরে ভুল করবে ছেলে পেলে। হ্যাঁ তাই দেখতে পাচ্ছি যে ভাই একদম মানে অবস্থা এমন হয়েছে তোমাদের। হ্যাঁ এখানে দে বসবে বুঝলাম, দের সাথে ডাজ কোন হিসেবে বসে আমাকে একটু বুঝাও তো ভাইয়া। ডাজেন্ট দে, তাহলে আমরা বলি হচ্ছে দে গোজ দেয়ার, তাই না? দে গোজ দেয়ার, তাই তো বলি আমরা, তাই বলি না? বেশিরভাগ স্টুডেন্ট ডাজেন্ট দে অ্যান্সার করেছো, তাহলে বলো কেমনে হয় আপু ভাইরা? তাহলে এগুলো কি এখন শেখানোর বয়স আছে তোমাদেরকে? দে থাকলে কি হয়ে যাবে? এখানে ডোন্ট হয়ে যাবে। তাহলে ভার্ব, তোমার এভরিবডির সাথে সরাসরি যদি ভার্ব থাকে তাহলে সেটা হয়ে যাবে তোমার সিঙ্গুলার ভার্ব। আর যদি তোমাকে এটা ট্যাগ কোয়েশ্চেন করতে হয় প্রোনাউন রেফারেন্সিং দে, তাহলে ভার্বের এই প্রোনাউনের জন্য তোমার তখন ভার্বটা হয়ে যাবে ডোন্ট। তাহলে অ্যান্সার কি হবে? ডোন্ট দে। একজন লিখেছো ভাই নিডেন্ট আই কেন হবে না? নিডেন্ট আই হবে না এই কারণে, নিড তখনই নিড থাকে যখন সেটা একটা মডেল অক্সিলারি হিসেবে বসে। যেমন আই নিড নট গো দেয়ার। এইটা ট্যাগ কোয়েশ্চেন কি হবে বলো তো? এটা ট্যাগ কোয়েশ্চেন হবে হচ্ছে নিড আই। বুঝতে পেরেছো? নিড নট একটা মডেল অক্সিলারি, শুধু নিড কোনো মডেল অক্সিলারি না। আমি যদি বলি আই প্লে ক্রিকেট, এটাকে কি কখনো আমরা বলি যে প্লে নট আই? প্লে নট আই বলি? তাহলে লজিক কাটা যায়। তাহলে বলো এখানে নিডেন্ট আই যদি তুমি বলতে চাও তাহলে এখানে বলতে হবে প্লে নট আই। বলো কোন আপু প্রশ্ন করছিল, দেখো বুঝছো কিনা। নিড নট মডেল অক্সিলারি, নিড নট এর বদলে নিড আই বসে, কিন্তু নিড একটা মেইন ভার্ব, দ্যাটস ওয়াই এটার অ্যান্সার হবে হচ্ছে ডোন্ট আই। যেমন আই প্লে ক্রিকেট, ডোন্ট আই হবে। কে প্রশ্ন করেছিল, দেখো বুঝছো কিনা। অরিত্রা লিখেছো লিটল আ ফিউ, কিউ নেগেটিভ না, আ লিটল আ ফিউ এটা পজিটিভ। আচ্ছা, এন্ড ফাইনালি নাথিং ইজ ইম্পসিবল, অ্যান্সার হবে হচ্ছে ইজ ইট। অ্যান্সার হবে ইজ ইট ফাইনালটা। এক্স্যাক্টলি অ্যান্সার হবে এটা ইজ ইট। যদি বুঝে থাকো দেখি আরো দু একটা প্রশ্ন দেই তোমাদেরকে, দেখি কেমন বুঝছো তোমরা, বলো। এইটা ট্যাগ কোয়েশ্চেন কি হবে দেখি, সবাই করো তো একটু। নাইনটি পার্সেন্ট স্টুডেন্টের ভুল, 95%। কমই বললাম, পোল লঞ্চ করলে ভালো হইতো, দেখা যেত 99% স্টুডেন্ট ভুল অ্যান্সার করছো। দেখো আগে সবাই মনের মাধুরী মিশা অ্যান্সার দাও। ইজ ইট, ডিডেন্ট ইট, আর কিছু বাকি আছে? এটার অ্যান্সার হবে হচ্ছে হ্যাজ ইট। এখন নিজেরা মিলাই দেখো কোথায় অবস্থিত তোমরা।
এখানে এটাতে যে ইজ আছে এটাকে তোমাকে কে বলছে ভাইয়া? ইজ আছে এটাকে কে বলছে? তো কোন কোন ভার্বকে আমরা এরকম সংক্ষেপে লিখতে পারি, যেমন এস দিয়ে আমরা ইজ প্রকাশ করতে পারি, হ্যাজ প্রকাশ করতে পারি, তেমনি ডি দিয়ে আমরা উড প্রকাশ করতে পারি, হ্যাড প্রকাশ করতে পারি। তো যে ভার্বগুলোকে এরকম সংক্ষেপে লেখা হয় তাদেরকে ছদ্মবেশী ভার্ব বলা হয়, ইংলিশে বলা হয় অ্যাম্বিগিউয়াস ভার্ব। কি বলা হয় এদেরকে? অ্যাম্বিগিউয়াস ভার্ব বলা হয় এদেরকে। তো অ্যাম্বিগিয়াস ভার্ব চেনার উপায় হচ্ছে এর পরবর্তী ভার্বটা দেখা। তো কখনো এস এর পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তার মানে ধরে নিবা সেটা ইজ, আর এরপর যদি ভি3 ফর্ম দেখো তার মানে সেটা হ্যাজ। উডের পরে থাকবে তোমার ভার্বের ভি1 আর হ্যাডের পরে থাকবে ভি3। তাহলে এখানে ভি3 ফর্ম আছে, ভি3 ফর্ম থাকা মানে কি? এটা হ্যাজ, তাহলে ইট হ্যাজ। আর আমরা জানি হার্ডলি একটা ইনডিরেক্ট নেগেটিভ ওয়ার্ড, তাইলে এখানে তো নট হবে না, তাহলে হ্যাজ বসবে, হ্যাজের বসলে ইট বসবে, তাহলে অ্যান্সার কি হবে? হ্যাজ ইট। যদি বুঝে থাকো তোমাদেরকে আরেকটা প্রশ্ন দেই, দেখি কয়জন পারো। এটাও দেখবা 50% ভুল করছে, কারণ মনোযোগ নাই যে। বলো এটার অ্যান্সার কি হবে? ট্যাগ কোয়েশ্চেন। একজন লিখেছে অনেক সময় প্যাসিভেও থাকতে পারে, হ্যাঁ। ইট হ্যাজ রেইনড, এটা প্যাসিভে আছে ভাই, একদম ঠিক বলছো। দেখো তারপরে ভুল করতেছে ছেলে পেলে। তো বুঝাই যাচ্ছে ডি ভার্বের পরে ভি1, তার মানে এখানে উড আছে, অ্যান্সার হবে হচ্ছে উডেন্ট হি। কথা বোঝা গেছে? তাহলে অ্যান্সার হবে হচ্ছে এখানে উডেন্ট হি। একজন আবার ওন্ট হি লিখছো, ওন্ট হি কেমনে হয় আমাকে বুঝাও, যে ওন্ট হি এভাবে হয়, হি হেড গো দেয়ার, এখানে ডি তে উড বলা আছে, তাহলে অ্যান্সার হবে হচ্ছে উডেন্ট হি। খুব সহজ জিনিসপাতি, এগুলো তো খুব কঠিন কিছু না, খুবই সহজ জিনিস, তাও যদি ভুল করো তাহলে কেমনে হয় বলো? তাইলে ট্যাগ কোয়েশ্চেন গেল, আর তোমাদের স্পেশাল অন্যান্য যত জিনিসপাতি আছে সেগুলো কিন্তু স্লাইডের সাথে তোমাদেরকে অ্যাড করে দেওয়া হবে। দেখো স্পেলিং, প্রেজেন্স, ইডিয়মস, গ্রুপ ভার্ব, লিটারেচার, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফরেন ওয়ার্ড, ভোকাবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মিসইউজড ওয়ার্ড, এগুলো সবগুলো তোমরা স্লাইডের সাথে পেয়ে যাবা, টেনশনের কিছু নাই। তো আজকে আগেই বলছিলাম ক্লাসটা তাড়াতাড়ি শেষ করে তোমাদের প্রশ্নের উত্তর নিব। তো কার কি সমস্যা, ধরে নাও আজকে একটা তোমাদের শর্ট রিভিশন ক্লাস, তো কার কি সমস্যা? তবে আমি তোমাকে এখানে কন্ডিশন গুলো লিখে দেই, যে কি কি প্রশ্ন করতে পারবা কি কি পারবা না। কন্ডিশন, তোমার কোয়েশ্চেন অ্যান্সার সেশনের কন্ডিশন। ফার্স্ট কথা, বই সংক্রান্ত প্রশ্ন অ্যাভয়েড করব। সেকেন্ড কথা ভাইয়া, মনে থাকে না, মনোযোগ থাকে না, এই ধরনের প্রশ্ন অ্যাভয়েড করব আমরা। মনে না থাকা, মনোযোগ না থাকা, এই ধরনের প্রশ্ন অ্যাভয়েড করব। ভালো প্রিপারেশন, এই ইউনিভার্সিটি ওই ইউনিভার্সিটিতে মান বন্টন কি হবে, এই ধরনের প্রশ্ন। যে ভাই সিলেবাস এতটুকু পড়লেই হবে কিনা, সিলেবাস। অ্যান্ড ফাইনালি হচ্ছে ভাই এক্সাম রিলেটেড প্রশ্ন, ভাই এক্সাম কবে হবে, একটু আইডিয়া দেন, এরকম প্রশ্ন ছাড়া কারো যদি কোনো টপিক রিলেটেড প্রশ্ন থাকে তাহলে করতে পারো, ঠিক আছে? তাহলে এগুলো কন্ডিশন, হোয়াট শুড উই ডু, হোয়াট নট টু ডু, তাহলে এগুলো করা যাবে না। তাই টপিক রিলেটেড যা যা প্রশ্ন আছে এখন থেকে নেক্সট যতটুকু সময় আছে আমরা অ্যান্সার করার চেষ্টা করব, ঠিক আছে? একজন লিখেছে ভাই সবই তো অ্যাভয়েড ভাইয়া, তাহলে হিমেল ভাইয়া মনে হয় এখান থেকেই প্রশ্ন আসে তাই না? ইঞ্জিনিয়ারিং মেডিকেলে বই মনে রাখা, মান বন্টন, সিলেবাস, এখান থেকে তো পরীক্ষায় প্রশ্ন আসে তাই না? বলো। আমার আমি জাস্ট হাসতেছি এগুলো দেখে টপিক। এই যে দেখো বলে দিলাম, তারপরেও তোমরা হচ্ছে আবার বলতেছো ভাই কিভাবে প্রিপারেশন নিতে থাকবো। আগে শিখতে হবে তোমাদের, না শিখলে প্রিপারেশন নিয়ে তো লাভ নাই। তো শেখার জন্য প্রশ্ন করো আগে, যে কোনো টপিক জানতে চাও, কোনোটা পড়তে গেছো কনফিউশন আসছে, তোমাদের ওই প্রশ্নগুলো কেন নাই জানো? কারণ তোমরা বাসায় পড়াশোনা করো না, তোমরা